দেখো পিটুইটারি থেকে তো ম্যাক্সিমাম হরমোন ক্ষরণ হয়, যে হরমোনগুলো কি অন্য কোনো কোষকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে নয়তো বাধা দেয়। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, একটু আগে কি বললাম হাইপোথ্যালামাস, এর মধ্যে কি হয়, কিছু ইনহিবিটিং হরমোন কিছু রিলিজিং। এই ইনহিবিটিং হরমোনও কাকে মেনটেন করছে? পিটুইটারিকে, কিছু রিলিজ করতে নয় বাধা দিচ্ছে। তাহলে পিটুইটারি কি মেনটেন করবে? পিটুইটারিকে মেনটেন করছে, মানে এ হচ্ছে প্রভুরও প্রভু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন এসওই বাংলা। তোমাদের আরও একটা ক্লাস নিয়ে চলে এসেছি, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের একটা পার্ট, যেটা হচ্ছে প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন। এর আগে অলরেডি আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে পড়েছিলাম, আর সেখানে কি পড়েছিলাম, যে হরমোন এমন এক রাসায়নিক পদার্থ যেটা কি করছে, দেহের বিভিন্ন ক্রিয়াকে মেনটেন করছে। তাহলে পরিবেশের সাথে সেই কাজগুলো দিয়ে মেনটেন করে কিন্তু সে বিভিন্ন ধরনের কাজ নিয়ন্ত্রণ করছে। তাহলে এই যে হরমোন প্রাণীদের মধ্যেও পাওয়া যায়, প্রাণীদের মধ্যে কোথা থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কি কি কাজ অ্যাকচুয়ালি করছে, এই সমস্ত কিছু আজকের ক্লাসে কিন্তু ডিটেলে আমরা বুঝবো। তাই একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা প্রথম এসছো তাদেরকেও বলবো যে ভিডিওটাকে খুব মন দিয়ে দেখবে, এবং এর আগে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও তোমাদের দেওয়া হয়ে গেছে, এবং তোমাদের কিন্তু পরপর একদম শিডিউল অনুযায়ী ক্লাস আসছে। প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে কিন্তু তোমাদের এই ক্লাসগুলো আসছে। আর তোমরা যেটা চাও, তোমাদের ডিমান্ড, সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করতে চাও। যেহেতু এগুলো ফাইনাল শর্ট হচ্ছে, তোমাদের ফাইনাল রিভিশন হচ্ছে, তো তোমাদের অবশ্যই ডিসেম্বরের মধ্যে কিন্তু এই সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা যারা জানো না তাদেরকেও জানিয়ে রাখি, তোমাদের কিন্তু এরপরে আরও নতুন নতুন সেশন আসবে, যেমন এবিটিএ সলভ, এই সমস্ত কিছু কিন্তু হবে। তাই যারা যারা এখনও এসওই বাংলা সাবস্ক্রাইব করোনি, জলদি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের প্রিপারেশন কিন্তু একদম বেস্ট থেকে বেস্ট করার জন্য আমরা হাজির হয়ে গেছি। তো চলো আজকের যে চ্যাপ্টারটা সেটা আমরা স্টার্ট করব, দ্যাট মিনস প্রাণী হরমোন। তাহলে হরমোন মানে কি? হরমোন কথার অর্থ কি? হরমোন কথার অর্থ হচ্ছে এমন এক প্রকার রাসায়নিক পদার্থ যে আমাদের মধ্যে বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করবে। যেমন তোমরা সবাই হোয়াটসঅ্যাপ তো করো, তাই তো? তো হোয়াটসঅ্যাপ গ্রুপ তো নিশ্চয়ই দেখেছো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যেমনটা হয়, একজন গ্রুপ অ্যাডমিন থাকে, অনেকে মেসেজ করে, ঠিক তেমন আমাদের বডিতে এই যে হরমোন সিস্টেমটা, এটাও কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতন। মানে এখানে অ্যাডমিনকে, এখানে অ্যাডমিন হচ্ছে আমাদের ব্রেন বা মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ব্রেন হচ্ছে আমাদের অ্যাডমিন। আর এখানে মেসেজ করছে কারা? রাসায়নিক বার্তাবাহক। কারা? বার্তাবাহক হচ্ছে হরমোন। বেশ কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যেগুলো কি করছে, মেসেজ সেন্ড করছে। কোথায়? ব্রেনে। কি কি মেসেজ সেন্ড করছে ম্যাম? দেখো, ধরো তুমি খাবার খেলে, তুমি খাবার খেয়েছো, দুপুরে ভাত খেয়েছো, আচ্ছা চলো ভাত তো রোজই খাও, আজকে চলো বিরিয়ানি খাওয়া যাক। তো তোমরা বিরিয়ানি খেয়েছো, তো এবার ওই বিরিয়ানিটাকে ডাইজেস্ট তো করতে হবে। তা ডাইজেস্ট করার জন্য কি দরকার? কিছু উৎসেচক দরকার। মানে ধরো ওর মধ্যে বিরিয়ানির সাথে তুমি মাংস খেয়েছো যার মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে, এবার প্রোটিনটাকে ভাঙতে গেলে আমার লাগবে পেপসিন উৎসেচক। তা এই যে উৎসেচক লাগবে, উৎসেচক কি করে তৈরি হবে? তোমার মধ্যে থাকা কিছু হরমোন, হরমোন কিন্তু ব্রেনকে আগে মেসেজ দেবে। ধরো তুমি যেই খাবারটা খেলে, কিছু হরমোন রিলিজ হলো, যে জিনিসগুলো তো তোমার ভালো লাগে সেক্ষেত্রে তোমার ডোপামিন হরমোন রিলিজ হবে। তো এরকম বেশ কিছু হরমোন রিলিজ হয়, আর এই হরমোনগুলো কাকে মেসেজ পাঠায়? ব্রেনকে মেসেজ পাঠায় যে ও অমুক কাজটা করলো। ঠিক আছে, তুমি বিরিয়ানি খেয়েছো, ব্রেনকে হরমোন জানিয়ে দিল ও বিরিয়ানি খেয়েছে। এবার ব্রেন কি? ব্রেন হচ্ছে, ব্রেনকে আমরা কি বলি? হেড বলি তো, প্রধান। সে কি করবে? আচ্ছা আজকে বিরিয়ানি খেয়েছে, তাহলে বিরিয়ানিটাকে ডাইজেস্ট করতে হবে, ডাইজেস্ট করার জন্য অমুক এনজাইমটা লাগবে, তাহলে এক কাজ করা যাক, অমুক এনজাইমটা তৈরি করা যাক। সে কি করবে? কোনো একটা আবার কেমিক্যাল কিছু সিক্রেট করে দেবে, সেখান থেকে ওই উৎসেচকটা তৈরি হয়ে যাবে, এবং মানে ওই কাজের বিরুদ্ধে একটা সাড়া তৈরি হয়ে গেল। তাহলে এই যে কাজ হলো, কাজের পরিবর্তে সাড়া হলো, এটাকে বলি আমরা সমন্বয় সাধন। তাহলে এই সমন্বয় সাধনের শুরুটা কে করেছিল? মেসেজটা কে পাঠিয়েছিল? হরমোন পাঠিয়েছিল। তো এরকমভাবে কিন্তু হরমোন প্রাণীদেহে কাজ করে। তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম হরমোন কিন্তু প্রেজেন্ট রয়েছে আমাদের বডিতে। আর এই হরমোন কোথা থেকে রিলিজ হয়? কোথা থেকে রিলিজ হয় হরমোন? হরমোন রিলিজ হয় আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। তাহলে দেখো, আমি ফার্স্টেই উৎস থেকে স্টার্ট করি। উৎস যদি বলি, হরমোন কোথা থেকে রিলিজ হয়?
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলা হয়? কিছু কোষ নিয়ে গঠিত অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলছি? ধরো কিছু কোষ নিয়ে গঠিত কোনো কোষপুঞ্জ বা কোনো গ্রন্থি, এরকম গ্রন্থি হতে পারে। তো এর মধ্যে কি হচ্ছে, মানে যে গ্রন্থের ক্ষরণ, ধরো এখান থেকে কিছু সিক্রেট হলো, কিছু পদার্থ খরিত হলো। তো এই খরিত পদার্থগুলো কোনো নির্দিষ্ট নালী পথে নয়, সরাসরি কোথায় গিয়ে মিশবে? সরাসরি রক্তে গিয়ে মিশবে। এটা ধরো রক্তবাহ, এই সরাসরি এখান থেকে রিলিজ হয়ে, মানে এই কোষ গুচ্ছ থেকে রিলিজ হয়ে কোথায় চলে গেল? ওই রক্তের সাথে বাহিত হতে স্টার্ট করে দিল। তো যে সমস্ত গ্রন্থি থেকে কিছু খরিত পদার্থ সরাসরি রক্তের মধ্যে মিশে যায়, মানে আমাদের সংবহন তন্ত্রের সাথে বাহিত হচ্ছে এবং এই রক্তের মাধ্যমে এর যেখানে যাওয়ার সেখানেই যাবে, এর যেখানে যাওয়ার সেখানেই যাবে, এমন না যে রক্ত যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাবে, এর যেখানে যাওয়ার সেখানেই যাবে, সেই বডি পার্টসে গিয়েই কিন্তু ও রক্ত থেকে আবার ডিটাচ হয়ে যাবে, কিন্তু রক্তের মাধ্যমে বাহিত হচ্ছে। তাহলে যে সমস্ত গ্রন্থি থেকে এরা হরমোন রিলিজ হচ্ছে তাদেরকেই বলছি আমরা কি? অন্তঃক্ষরা গ্রন্থি। কারণ গ্রন্থি তিন প্রকারের হয়, একটা অন্তঃক্ষরা গ্রন্থি, একটা বহিঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে মিশ্র গ্রন্থি। এবার এখানে আমরা কিছু মিশ্র গ্রন্থিও দেখব। দেখো, বহিঃক্ষরা গ্রন্থি মানে কি? যেখানকার ক্ষরণ নির্দিষ্ট নালী পথে কোনো একটা জায়গায় গিয়ে যুক্ত হবে, সেটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয়, বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি? উৎসেচক, ভিটামিন, এইগুলো রিলিজ হয়। ঠিক আছে। আর রইল মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থিটা যদি বলি, মিশ্র গ্রন্থি কি? মিশ্র গ্রন্থি হচ্ছে এমন গ্রন্থি যেখান থেকে নির্দিষ্ট কিছু নালীপথ আছে, যে নির্দিষ্ট নালীপথে কোনো ক্ষরণ কোনো অর্গানে যাবে, আবার কিছু আছে যেগুলো রক্তের মাধ্যমে বাহিত হবে। দু ধরনের ক্ষরণই যে গ্রন্থি থেকে হয় সেগুলোকে আমরা বলে থাকি মিশ্র গ্রন্থি। যেমন আমাদের মধ্যেই রয়েছে অগ্নাশয়, শুক্রাশয়, অগ্নাশয়, তারপরে রয়েছে শুক্রাশয়। এগুলো থেকে কি কিছু ক্ষরণ নির্দিষ্ট নালীপথে নির্দিষ্ট অর্গানে যায়, আবার কিছু ক্ষরণ রক্তের মাধ্যমে সরাসরি বাহিত হয়। তাহলে আমরা গ্রন্থি তিন রকম বললাম। এখানে এটাও লিখে দিই, বহিঃক্ষরাটাও। আর একটা হয় বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, বহিঃক্ষরা, মিশ্র, এই তিন প্রকার গ্রন্থি আমরা পেলাম। বহিঃক্ষরার কাজ আমাদের এখানে নেই, তা আমাদের জেনে লাভ নেই, জাস্ট এটুকুই জানবো বহিঃক্ষরা গ্রন্থি সেগুলো যেগুলো নির্দিষ্ট নালীপথে কোনো একটা অর্গানে কিছু ক্ষরণ বস্তুকে পাঠাচ্ছে। ক্লিয়ার? এবার আসছি হরমোন। তাহলে হরমোন কাকে বলে বললাম? হরমোন কোনগুলো? হরমোন এইগুলো যেগুলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে রিলিজ হচ্ছে। তাহলে হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যেগুলো কি করছে? নির্দিষ্ট কাজ নিয়ন্ত্রণ করে। এক একটা হরমোনের এক এক রকম কাজ কিন্তু রয়েছে, এক একটা হরমোন এক একটা কাজ কিন্তু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা এন্ডোক্রাইন সিস্টেম, মানে আমাদের বডি পার্টস, কয়েকটা বডি পার্টস দেখানো হয়েছে। কি কি? এই যে ব্রেনের মধ্যে একটা ছোট্ট অংশ, আমরা এর পরের চ্যাপ্টারে পড়বো হাইপোথ্যালামাস। তো ওই হাইপোথ্যালামাস হচ্ছে মস্তিষ্কের একটা অংশ, ওই হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন রিলিজ হয়। ঠিক আছে। তারপরে এই হাইপোথ্যালামাসের নিচে একটা অংশ রয়েছে, মানে এই জায়গাটাকে যদি আমি একটু বড় করে দেখাই, এই ধরো এরকম হাইপোথ্যালামাসটা রয়েছে, তারপরে কি রয়েছে এখান থেকে এরকম পিটুইটারি মতন একটা অংশ দেখতে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এখান থেকেও অনেক হরমোন রিলিজ হচ্ছে, এখান থেকেও হরমোন রিলিজ হয়। এই যে গলার পাশে এই জায়গায় রয়েছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্রন্থি। তাহলে এই থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন খরিত হয় সেটা আমরা পড়বো, থাইরয়েড গ্রন্থি। আর এখানে কি রয়েছে? অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল কর্টেক্স। তারপর রয়েছে অগ্নাশয়, যেটাকে মিশ্র গ্রন্থি বললাম। আর রয়েছে গোনাডস, পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় আর মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়। এই ডিম্বাশয় থেকে কি কি হরমোন রিলিজ হয়। তো এই সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি কি হরমোন খরিত হয় এবং কোন হরমোনের কি কাজ সেটাই কিন্তু আমরা দেখব। তো চলো তার আগে দেখে নিই প্রাণীদেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং হরমোনের ভূমিকা। মানে প্রাণীদেহে হরমোন কি কি কাজ করে, কিভাবে কাজগুলো মেনটেন করে। তো তোমার সামনে
তুমি একটা অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আর তোমার সামনে একটা ভূত চলে এলো, কি কি রিয়াকশন হবে একবার ভাবো জাস্ট। তোমার সামনে ভূত দাঁড়িয়ে, সাথে সাথে তোমার কি হবে, চোখ বড় বড় হয়ে যাবে, তারপর গায়ের লোম খাড়া হয়ে যাবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে। কেন হলো এগুলো? এগুলো কেন হলো? কারণ ওগুলো দেখার পর মানে তোমার এই দৃষ্টিটা কি হলো, মানে অপটিক স্নায়ুর মাধ্যমে তোমার ব্রেনে কনভার্ট হয়ে গেল, কিন্তু ব্রেনে চলে গেল, যার ফলে সাথে সাথে একটা হরমোন রিলিজ হয়ে গেল। কি হরমোন? অ্যাড্রিনালিন হরমোন। আর এই অ্যাড্রিনালিন হরমোন কি করছে, আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয়, হার্টবিট বাড়িয়ে দেয়, আমাদের ওই পেশির মধ্যে থাকা কিছু কোষ সেগুলোকে সংকোচন করে দেয়, যার জন্য লোমগুলো খাড়া হয়ে যায়। তো এর ফলে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, রক্তচাপ বেড়ে যাচ্ছে। তো এই সমস্তগুলো রিলিজ হচ্ছে। তাহলে কার জন্য হলো এগুলো? হরমোনের জন্য হলো। হরমোন কি করছে, আমাদের ওই সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে। আবার কি, তো রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা, ধরো তুমি তোমার রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক থাকবে কিনা, গ্লুকোজের মাত্রা কত থাকে স্বাভাবিক, আমি এটা লিখে দিই। ধরো পিপিতে যদি দেখি প্রায় 120 থেকে 130 mg পার ml পার 100 ml রক্ত, 100 ml রক্তে 120 থেকে 130 মিলিগ্রাম সুগার থাকতে পারে। এবার পিপি মানে পোস্ট প্যান্ড্রিয়াল, মানে খাবার পর, তুমি খাবার খাওয়ার পর যদি এই মেজারমেন্টটা থাকে তাহলে ঠিক আছে। কারণ আমরা যখন ভাত খাই না বা অন্য কিছু খাই, আমাদের সুগার লেভেল একটু বেড়ে যায় সাথে সাথে, কারণ সুগারটাকে ডাইজেস্ট করতে হবে, তারপরে কমবে আবার। আর যদি খালি পেটে দেখা যায়, এফএস ফাস্টিং ব্লাড সরি এফএস এ যদি দেখি ফাস্টিং ব্লাড সুগার, আজকে আমার গলাটা খারাপ আছে, এফএস মানে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, মানে ধরো 8 ঘন্টা না খাওয়ার পর, মিনিমাম 8 ঘন্টা খিদে অবস্থায় থাকতে হবে। যখন দেখবে সুগার চেক করে তখন কিন্তু না খেয়েই যেতে হয়। তো 8 ঘন্টা না খাওয়া দাওয়া করলে তাহলে সেই সময় কত আমাদের থাকতে হবে সুগার লেভেল, সেই সময় মোটামুটি 70 mg, 70 থেকে 80, 70 mg পার 100 ml। এটা হচ্ছে গ্লুকোজের নর্মাল মাত্রা, স্বাভাবিক মাত্রা। ঠিক আছে। তাহলে এই যে স্বাভাবিক মাত্রাগুলো কে মেনটেন করছে? কে মেনটেন করছে? এগুলো মেনটেন করছে আমাদের রক্তে উপস্থিত এক ধরনের হরমোন, কি? ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন কিভাবে মেনটেন করছে? এই গ্লুকোজগুলোকে ভেঙে ভেঙে গ্লাইকোজেন বানিয়ে দিচ্ছে, আর গ্লাইকোজেন আমাদের পেশিতে সঞ্চয় হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু গ্লুকোজ কমিয়ে দিচ্ছে, সুগার লেভেল ঠিকঠাক রাখছে। তাহলে দেখো, ইনসুলিন যদি তোমার ক্ষরিত না হয় কি হবে? সুগার লেভেল বেড়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে, তাই না? তারপরে বিএমআর নিয়ন্ত্রণ। বিএমআর বা বেসাল মেটাবলিক রেট বলতে আমরা কি বুঝি? বিএমআর বলতে বোঝায়, ধরো আমাদের তো বিভিন্ন রকম কাজ করতে হয়, আমাদের বডি কত কাজ করে, তুমি অতটা কাজ করো না যতটা তোমার বডি কাজ করে, ভাবলে অবাক হয়ে যাবে। শ্বসন করছে, রেচন করছে, সমস্ত কিছু অ্যাবজর্ব করছে। তাহলে এই সমস্ত কাজগুলো মানে দেহের যত বিপাক কাজ রয়েছে, এই সমস্ত বিপাক কাজগুলো মেনটেন করার জন্য আমাদের যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন, তোমায় যদি খাবার খেতে না দেওয়া হয় এবং শুধু কাজ করিয়ে যাওয়া হয়, তাহলে কি তোমরা করতে পারবে কাজ? না, তোমাদের কিন্তু খাবার দরকার। আর খাবার থেকে তোমরা কি পাচ্ছ? ক্যালোরি পাচ্ছ। আর এই ক্যালোরি দিয়ে তোমার কিন্তু দেহের বাকি বিপাকীয় কাজগুলো মেনটেন হচ্ছে। তাহলে আমাদের দেহের বিপাকীয় কাজগুলোকে মেনটেন করার জন্য যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন, সেটাকে আমরা কি বলি? বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। তাহলে এই বিএমআর মেনটেন করছেও এখানেও কিছু হরমোন রিলিজ না হলে কিন্তু বিএমআর মেনটেন হবে না। ঠিক আছে। আর কি রয়েছে? জনন গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ। ছোটবেলা থেকে তো জনন গ্রন্থি পরিণত হয় না, একটা সময় পর বয়ঃসন্ধিকাল থেকে জনন গ্রন্থি পরিণত হয়। তাহলে ছোটবেলা থেকে ওই পরিণত হওয়া পর্যন্ত জনন গ্রন্থিকে ধীরে ধীরে একটু একটু করে বাড়িয়ে তুলছে কে? সেটাও কিছু হরমোন কাজ করছে। আমরা পড়বো, কিন্তু এই সমস্ত হরমোনের কাজগুলো পড়বো, জাস্ট কাজগুলো আগে বলছি। ক্ষরণ নিয়ন্ত্রণ, যখন জনন গ্রন্থিগুলো পরিণত হয়ে যাবে সেখান থেকে আবার নতুন নতুন হরমোন রিলিজ হবে, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, বিভিন্ন ধরনের হরমোন কিন্তু রিলিজ হবে। আর সেগুলো আবার বিভিন্ন রকমের কাজ করবে, যেমন ডিম্বাণু তৈরিতে সাহায্য করবে, কেউ শুক্রাণু বানাতে সাহায্য করবে, এগুলো তৈরি করতে সাহায্য করবে। তাহলে এই সমস্ত কাজ
এত কাজ প্রাণীদেহে, এত কাজ কে মেনটেন করছে? হরমোন মেনটেন করছে। হরমোন না থাকলে হতোই না। তাহলে হরমোনের ভূমিকা তো অবশ্যই রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই হরমোনের একটু বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য, এক তো বললাম ফার্স্টে উৎস, কোথা থেকে উৎস, মানে কোথা থেকে উৎপত্তি লাভ করে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করছে। কয়েকটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম যদি বলতে বলি, পিটুইটারি, হাইপোথ্যালামাস, তারপরে আর কি কি রয়েছে, শুক্রাশয়, অগ্নাশয়, এগুলো তো হয়ে যাবে, মিশ্র গ্রন্থি হয়ে যাবে। আর রয়েছে তোমার থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল কর্টেক্স, এগুলো সব হয়ে যাচ্ছে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে। রাসায়নিক প্রকৃতি, হরমোনের রাসায়নিক প্রকৃতি বিভিন্ন রকমের হতে পারে। কতগুলো লিখবো? তোমার প্রোটিন ধর্মী হতে পারে, পলিস্যাকারাইড ধর্মী হতে পারে, ক্যাটেকল বর্গ জাতীয় হতে পারে, বিভিন্ন ধরনের গ্লাইকোপ্রোটিন জাতীয় হতে পারে। তো যেমন প্রোটিন জাতীয় যদি বলি আমি ইনসুলিন, আমি দুটো এক্সাম্পল যদি লিখি, প্রোটিন ধর্মী হরমোন, প্রোটিন ধর্মী হরমোন কি আছে? ইনসুলিন আছে। ক্যাটেকল ধর্মী আছে, ক্যাটেকল ধর্মী কি আছে? অ্যাড্রিনালিন। এরকম বইতে তোমরা দেখতে পাবে আরো অনেক রকমের রয়েছে, শর্করা বা গ্লাইকোজেন সমন্বিত, ঠিক আছে, বা গ্লাইকোপ্রোটিন নির্মিত, এরকম বিভিন্ন ধরনের হরমোন কিন্তু রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার আসছি পরিবহনের পদ্ধতি। পরিবহনের পদ্ধতি, হরমোন কিভাবে পরিবাহিত হয়? কিভাবে পরিবাহিত হবে? ওই যে বললাম অন্তঃক্ষরা গ্রন্থি থেকে রিলিজ হলো, ধরো এখান থেকে রিলিজ হলো হরমোনটা, এখান থেকে রিলিজ হলো। রিলিজ কিভাবে হবে? এগুলো তো সব কোষ দিয়ে ঢাকা, একটা পর্দা দ্বারা ঢাকা, এখানে তো কোনো ছিদ্র পথ নেই। তাহলে কি হবে? নর্মাল ব্যাপন প্রক্রিয়া হবে। কি হবে? সহজ ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন বা ডিফিউশন বলতে কি বোঝায়? যেখানে বেশি ঘনত্বের স্থান থেকে পদার্থের অণু কম ঘনত্বের স্থানে স্থানান্তরিত হয়। ধরো এই একটা কোষ আর এটা আর একটা কোষ, দুটো কোষ পাশাপাশি রয়েছে। এবার এই কোষের মধ্যে হরমোন তৈরি হয়েছে, তাহলে হরমোনের ঘনত্ব কার মধ্যে বেশি? প্রথম কোষের মধ্যে বেশি। তাহলে কি হবে? এই পদার্থের অণুগুলো কি এক জায়গায় জমাট বেঁধে থাকবে? না, আস্তে আস্তে ছড়িয়ে যাবে, মুভ করবে। তো যখন ছড়িয়ে যাবে দেখবে এর মধ্যে কম এর মধ্যে বেশি, তখন কিন্তু এখান থেকে এই দিকে মুভ করবে। ঠিক যেমন একটা ঘরে ধূপকাঠি জ্বালালে ধোঁয়াটা সারা ঘরে ছড়িয়ে যায়, কারণ পদার্থের অণু কিন্তু এক জায়গায় জমাট বেঁধে থাকে না, সে ব্যাপন প্রক্রিয়ায় সারা দেহে, সারা যে ফাঁকা আয়তন সেখানে কিন্তু ছড়িয়ে যাবে। তাহলে এরকম সহজ ব্যাপন প্রক্রিয়ায় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এগুলো কোথায় রিলিজ হবে? সরাসরি রক্তে গিয়ে মিশবে, রক্তবাহের মধ্যে গিয়ে সরাসরি যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, পরিবহন বোঝা গেল। এবার এক ব্যাপন প্রক্রিয়া হতে পারে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তো রক্তবাহে গিয়ে মিশলো। এবার রক্তবাহের মধ্যেও দুভাবে পরিবহন হতে পারে। কিভাবে? একটা হচ্ছে সরাসরি রক্তের মধ্যে দিয়ে, ওই প্লাজমা, রক্তের মধ্যে কি থাকে এখানে বলে দিই, এই ধর একটা রক্তবাহ, এর মধ্যে একটা ইয়েলো কালারের লিকুইড থাকে, একটা লিকুইড থাকে, আর লিকুইডের মধ্যে কি থাকে? বেশ কিছু সেল, যেমন আরবিসি, এগুলো ধরো আরবিসি, ডাব্লিউবিসি থাকে, কিছু শ্বেত রক্তকণিকা থাকে, আর কিছু থাকে প্লেটলেট বা অণুচক্রিকা, এগুলো ধরো অণুচক্রিকা। তার মধ্যে এই যে প্লাজমা বা হলুদ রঙের যে প্রোটিন, মানে এই লিকুইডটা এঁকেছি, এই লিকুইডটাকে আমরা কি বলি? প্লাজমা বলি। লিকুইডটাকে কি বলবো? প্লাজমা। আর এই প্লাজমার মধ্যে বেশ কিছু প্লাজমা প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন কিন্তু প্রেজেন্ট থাকে, গ্লাইকোপ্রোটিন তৈরি থাকে। তো কিছু কিছু হরমোন কি করে? কিছু হরমোন কি করবে? প্লাজমায় উপস্থিত গ্লাইকোপ্রোটিন এর সাথে আবদ্ধ হবে, প্লাজমায় উপস্থিত কিছু গ্লাইকোপ্রোটিনের সাথে আবদ্ধ হয়ে তারপরে একসাথে বাহিত হবে। আবার কিছু আছে মানে সংবহনের সাথে সাথে একা একাই বাহিত হয়, মানে সংবহনের সাথে বাহিত হয়। সংবহন মানে কি? এই রক্তের মাধ্যমে অটোমেটিক্যালি ফ্রি ভাবে মুভ করছে। তাহলে কিছু হরমোন ফ্রি ভাবে মুভ করছে, কিছু হরমোন প্লাজমার মধ্যে উপস্থিত গ্লাইকোপ্রোটিনের সাথে একটা কম্বিনেশন তৈরি করছে, তারপরে মুভ করছে। তাহলে একটা ব্যাপন দেখলাম, একটা আবদ্ধকরণ দেখলাম, আর একটা হচ্ছে ফ্রি ভাবে সংবহনের সাথে রিলিজ হচ্ছে। এইভাবে পরিবহিত হয়। কাজ ও পরিণতি, হরমোন কিভাবে কাজ করে?
আচ্ছা, হরমোন কি কি কাজ করে থাকে মেনলি? এ কি করবে, যখন কোনো টার্গেট কোষ, অ্যাকচুয়ালি এ তো কোনো টার্গেট কোষের মধ্যে গিয়ে কাজ করবে। ধরো যদি আমি বলি যে এটা ধরো পিটুইটারি গ্রন্থি, এখান থেকে রিলিজ হয়েছে কি টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হয়েছে, টিএসএইচ ক্ষরণ হয়েছে। এই হরমোনটা কোথায় যাবে? এর রক্তের মাধ্যমে কি সারা দেহে ঘুরে বেড়াবে? না, এর কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে যাওয়া। তাহলে এ কি করবে, এই যে এখানে ধরো শ্বাসনালী, শ্বাসনালীর পাশে রয়েছে কি থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তো এ কি করবে, থাইরয়েড গ্রন্থিতে যাবে, এখানে থাইরয়েড গ্রন্থিতে গেল, থাইরয়েড গ্রন্থির মধ্যে গিয়ে কি করবে, থাইরয়েড গ্রন্থির কোষের মধ্যে প্রবেশ করবে। এবার আমি যদি এটাকে বড় করে দেখাই, থাইরয়েড গ্রন্থির, এটা ধরো একটা থাইরয়েড গ্রন্থির কোষ, ঠিক আছে, থাইরয়েড গ্রন্থির একটা কোষ। এই কোষের মধ্যে কি থাকে, কিছু রিসেপ্টর থাকে, হরমোন রিসেপ্টর থাকে, বা এরকম ধরনের কিছু রিসেপ্টর থাকে। এই টিএসএইচ হরমোন যখন এখানে আসবে, এই হরমোনগুলো এখানে বাহকের সাথে আবদ্ধ হবে। আবদ্ধ হওয়ার পর এ কি করবে, ভেতরে সিএএমপি সাইক্লিক একটা যৌগ তৈরি করবে, অ্যাডেনোসিন মনোফসফেট সাইক্লিক যৌগ তৈরি করবে। এই যৌগটা ভেতরে গিয়ে কাজটা করবে। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি এরা কাজ করে, যে এরা কোষের মধ্যে যায়, কোষের বাইরে বিভিন্ন গ্রাহক বা রিসেপ্টর আছে ওই হরমোনগুলোকে রিসিভ করার জন্য। রিসিভ করার পর ওই হরমোনটা কি করে, একটা সাইক্লিক এএমপি যৌগ বানিয়ে দেয়, যেটা ভেতরে গিয়ে বিভিন্ন প্রোটিন কাইনেস তৈরি করবে। সেই প্রোটিন কাইনেসগুলো বিভিন্ন বিপাক ক্রিয়া, কোষের যত বিপাক ক্রিয়া আছে সেগুলো কিন্তু সম্পন্ন করবে। তো এইভাবে হরমোন কাজ করে। নেক্সট, বাহক রূপে হরমোন। হরমোন বিভিন্নভাবে বাহিত হতে পারে। বাহক রূপে মানে অ্যাডেনাইল সাইক্লেজ হিসেবে বাহিত হতে পারে। এই যে এখানে অ্যাডেনাইল সাইক্লেজ কি বললাম, সাইক্লিক এএমপি যৌগ, এগুলোর মাধ্যমে হরমোন বাহিত হতে পারে। আবার হরমোন কি কিছু কিছু ক্ষেত্রে এই যে এরকম সরাসরি কোষের মধ্যে প্রবেশ করেও কাজ করতে পারে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে নিয়ন্ত্রক রূপে হরমোন। দু ধরনের নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যায়, ফিডব্যাক নিয়ন্ত্রণ। এখানে বলি, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। ফিডব্যাক নিয়ন্ত্রণ কি, আমি এটা দিয়ে বলি। এখানে কি ছিল, থাইরয়েড ছিল। অ্যাকচুয়ালি ফার্স্টে শুরু হয় হাইপোথ্যালামাস দিয়ে। হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ হরমোন রিলিজ হয়। আচ্ছা, এটা আমি এখানে বলছি, দেখো ফার্স্টে দেখে নাও, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, ঠিক আছে। হাইপোথ্যালামাস থেকে কি হরমোন ক্ষরণ হলো, এখান থেকে টিআরএইচ, এটার ফুল ফর্ম কি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এ কি করবে, রিলিজ করতে সাহায্য করবে। কাকে রিলিজ করতে সাহায্য করবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে রিলিজ করতে সাহায্য করবে। তার মানে এ গিয়ে কাকে উদ্দীপিত করছে, এ সরাসরি পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করছে। এটা কি, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। এই হরমোনটা এখানে আসলে এখান থেকে কি হরমোন রিলিজ হবে, এখান থেকে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হবে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এ আবার কি করবে, এ আবার কোথায় চলে যাবে, থাইরয়েড গ্রন্থিতে চলে যাবে, ঠিক আছে। কোথায় চলে গেল, এটা ধরো আমাদের ট্র্যাকিয়াল রিং, এর পাশের এখানে রয়েছে থাইরয়েড গ্রন্থি। তো থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করবে কি ক্ষরণে, এখান থেকে থাইরক্সিন হরমোন। এখান থেকে কি হরমোন ক্ষরিত হবে,
থাইরক্সিন হরমোন রিলিজ হবে। বোঝা গেছে? তাহলে এই যে কাজগুলো হচ্ছিল এখানে পজিটিভ নেগেটিভ ফিডব্যাক বলতে কি বোঝায়? যখন দেখা যাবে যে রক্তে এই থাইরক্সিন কোথায় চলে যাবে, সরাসরি রক্তবাহে, এটা হচ্ছে রক্তবাহ, এই যে এখান থেকে ধরো এগুলো থাইরক্সিন, এই থাইরক্সিন রিলিজ হয়ে রক্তবাহে মিশে গেল, রক্তবাহে থাইরক্সিন মিশে গেল। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে থাইরক্সিনের পরিমাণ রক্তে বেড়ে গেল, অনেক বেড়ে গেছে, স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে। তখন এই থাইরয়েড গ্রন্থি কি করবে? এই থাইরয়েড গ্রন্থি যখন থাইরক্সিনের পরিমাণ বৃদ্ধি পাবে তখন থাইরয়েড গ্রন্থি কি করবে? পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক দেবে। কি ফিডব্যাক দেবে? নেগেটিভ ফিডব্যাক দেবে, বলবে তুমি থামো আর টিএসএইচ ক্ষরণ করো না। টিএসএইচ ক্ষরণ করলে এখান থেকে থাইরক্সিন বেরোবেই, কারণ এ হচ্ছে থাইরয়েডকে স্টিমুলেট করে। স্টিমুলেট করা মানে কাউকে উদ্দীপিত করা। কেউ তোমায় বারবার খোঁচাচ্ছে, তুমি রেগে যাচ্ছ, তুমি বলছো আমাকে রাগাস না, তাও খোঁচাচ্ছে, তাহলে কি হবে? একটা সময় তুমি গিয়ে ব্লাস্ট করবে। তো এরকম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করে? থাইরয়েডকে খালি বলবে থাইরক্সিন ক্ষরণ কর, থাইরক্সিন ক্ষরণ করে, এরকম। তো এ কি করবে? যখন রক্তে থাইরক্সিনের পরিমাণ বেড়ে যাবে বলবে, নেগেটিভ ফিডব্যাক দেবে যে আর ক্ষরণ করিস না, তখন কিন্তু পিটুইটারি থেমে যাবে, যে টিএসএইচ ক্ষরণ করবে না। আবার যখন দেখা যাচ্ছে থাইরক্সিন কমে যাচ্ছে তখন আবার কি পজিটিভ ফিডব্যাক দেবে। তখন পজিটিভ ফিডব্যাকে দেখো, পজিটিভ ফিডব্যাক কে কাকে দিচ্ছে? পজিটিভ ফিডব্যাক দিচ্ছে যে টিআরএইচ। এ কি করছে? থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এ পিটুইটারিকে এসে বলছে তুই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ কর, রিলিজ করতে বলছে, তার মানে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। তাহলে কেউ কাউকে রিলিজ হতে বাধা দিলে সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, কেউ কাউকে বা হরমোন ক্ষরণে উদ্দীপিত করলে সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। তো হরমোন কিন্তু এরকম ভাবে দ্বৈত নিয়ন্ত্রক হিসেবেও কাজ করে, মানে একটা হরমোন আর একটা হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, এভাবেও কিন্তু নিয়ন্ত্রক হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের হরমোনের, প্রাণী হরমোনের সমস্ত বৈশিষ্ট্যগুলো বোঝা গেল। এবার চলে আসছি পরে কি আছে, এই যে উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন। আমরা আগের দিন পড়েছি উদ্ভিদ হরমোন সম্পর্কে। তাহলে উদ্ভিদ হরমোনে আমরা কি কি দেখেছিলাম, এর সাথে প্রাণী হরমোনের কি কি পার্থক্য দেখলাম। অলরেডি আমরা প্রাণী হরমোনের কাজগুলো তো পড়লামই। তো দেখা যাচ্ছে উৎস যদি দেখি, উদ্ভিদের মধ্যে কিন্তু কোনো গ্রন্থি ফ্রন্থি ছিল না, ওখানে নর্মাল কোষপুঞ্জ ছিল। তাহলে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ভাজক কলা এবং তরুণ কোষ আমরা দেখেছিলাম, যেখান থেকে উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছিল সেই সমস্ত জায়গায় বেশ কিছু কোষপুঞ্জ, সেখান থেকে উদ্ভিদ হরমোন রিলিজ হয়। আচ্ছা, প্রাণী হরমোন কোথা থেকে রিলিজ হচ্ছে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, বা অন্তঃক্ষরা গ্রন্থির কোনো কোষ বা কোষপুঞ্জ থেকে রিলিজ হচ্ছে। পরিবহন, উদ্ভিদে পরিবহন কার কার মাধ্যমে হতো? উদ্ভিদে পরিবহন আমরা ম্যাক্সিমাম দেখেছি জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে পরিবাহিত হতো, কারণ ওদের তো আর সংবহন তন্ত্র নেই, রক্ত সংবহন তন্ত্র নেই। আমাদের মধ্যে সারা দেহে কি সংবহন হয়? রক্ত সংবহন হয়। উদ্ভিদের সারা দেহে কি রয়েছে? জাইলেম ফ্লোয়েমের মতন কিছু পাইপলাইন রয়েছে, যার মাধ্যমে জল, খাদ্য পরিবহন হয়। তো যে পরিবহন হবে তার সাথেই তো হরমোন পরিবাহিত হবে, তাই না? তো আমাদের হচ্ছে রক্ত লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। রাসায়নিক প্রকৃতি যদি দেখি, উদ্ভিদের মধ্যে ম্যাক্সিমাম আমরা জৈব অ্যাসিড দেখেছিলাম, তাই না? অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, এগুলো সব কি জৈব অম্ল ছিল, আর কিছু ক্ষারধর্মী ছিল। আর প্রাণী হরমোনের মধ্যে আমরা কি দেখলাম এক্ষুনি? প্রোটিন ধর্মী, স্টেরয়েড ধর্মী, গ্লাইকোপ্রোটিন ধর্মী, ক্যাটেকল ধর্মী, বিভিন্ন রাসায়নিক প্রকৃতি আমরা কিন্তু এখানে দেখেছি। আর লাস্টে ক্রিয়া পদ্ধতি, উদ্ভিদের মধ্যে কি করছিল? ডিএনএ, আরএনএ প্রভৃতি সংশ্লেষের মাধ্যমে কাজ করে। উদ্ভিদ হরমোন কি করছিল? ডিএনএ, আরএনএ তৈরি করছিল, যার জন্য নতুন নতুন কোষ তৈরি হচ্ছিল, উদ্ভিদের বৃদ্ধি সম্পন্ন করছিল। আর এখানে কি করছে? নির্দিষ্ট জিনকে সক্রিয় করে কোষের বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে। জিন কি? জিন ডিএনএরই ক্ষুদ্রতম অংশ, যেগুলো এক একটা কাজ মেনটেন করে। তো প্রাণী দেহে কিন্তু উদ্ভিদের তুলনায় অনেক বেশি পরিমাণ কাজ নিয়ন্ত্রণ হয়। তো এখানে প্রপার ডিএনএ, আরএনএ নয়, ডিএনএর মধ্যে থাকাও বেশ কিছু ক্ষুদ্রতম একক, যেগুলোকে জিন বলছি, সেই জিনকে সক্রিয় করে এবং জিন সেই নির্দিষ্ট কাজটা কিন্তু মেনটেন করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এক এক করে আমরা হরমোনের কাজগুলো দেখে নিই। ব্যাস, প্রথমেই চলে আসছি হাইপোথ্যালামাস। কোথায় আছে হাইপোথ্যালামাস? এই যে ব্লু কালারের অংশটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ব্রেনের মানে একদম গুরু মস্তিষ্কের নিচে যে অবস্থান করছে হাইপোথ্যালামাস, এই গ্রন্থি থেকে বেশ কিছু হরমোন রিলিজ হয়। কি কি হরমোন রিলিজ হয়? এই যে হাইপোথ্যালামাস, এখান থেকে দু ধরনের হরমোন রিলিজ হয়। এক হচ্ছে কিছু ইনহিবিটিং হরমোন, কিছু রিলিজিং হরমোন। দেখো,
রিলিজিং হরমোন মানে কি? এমন কিছু হরমোন রিলিজ করছে যেগুলো অন্য হরমোনকে রিলিজ করতে সাহায্য করবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, TRH, যেটার ফুল ফর্ম হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, অলরেডি লিখে দিয়েছি। এ কি করছে? এ পিটুইটারিকে উদ্দীপিত করছে, পিটুইটারিকে TSH ক্ষরণে উদ্দীপিত করে। তাহলে বেশ কিছু রিলিজিং ফ্যাক্টর, যেগুলো রিলিজিং হরমোন, যেগুলো অন্য কাউকে হরমোন রিলিজে সাহায্য করছে। আবার কিছু ইনহিবিটিং হরমোনও রয়েছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, এটা একটা এক্সাম্পল আমি দিলাম। প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন এ কি করবে? এ পিটুইটারিতে গিয়ে পিটুইটারি থেকে প্রোল্যাকটিন নামক একটা হরমোন ক্ষরণ হয়, যেটা দুগ্ধক্ষরণে সাহায্য করে। তো এটা কখন ঘটবে? যখন গর্ভাবস্থায় বা শিশুর জন্ম হবে তখনই এই হরমোনটা কাজ করবে, তাই না? তাহলে পিটুইটারি থেকে প্রোল্যাকটিন তখনই ক্ষরণ হবে যখন শিশুর জন্ম বা বার্থ হবে। কিন্তু তার আগে পর্যন্ত পিটুইটারি প্রোল্যাকটিন রিলিজ করে না। কেন করে না? কারণ PIH মানে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন বলে একটা হরমোন, যেটা গুরু মস্তিষ্ক রিলিজ করছে। তাহলে এ কি করছে? ইনহিবিট করছে। ইনহিবিট মানে বাধা দেওয়া। এ পিটুইটারিকে বাধা দিচ্ছে কি ক্ষরণে? প্রোল্যাকটিন ক্ষরণে বাধা দিচ্ছে, প্রোল্যাকটিন ক্ষরণে বাধা দিচ্ছে, যার জন্য কিন্তু নর্মাল সময় প্রোল্যাকটিন ক্ষরণ হয় না, যার জন্য দুগ্ধক্ষরণ হয় না। তাহলে হাইপোথ্যালামাস থেকে এরকম বেশ কয়েকটা ইনহিবিটিং হরমোন, বেশ কয়েকটা রিলিজিং হরমোন রিলিজ হয়। তো আমরা এখানে দুটো হরমোন সম্পর্কে পড়বো। একটা হচ্ছে ADH, ADH এর আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। ADH সম্পর্কে পড়বো। এই ADH কিন্তু হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়। মনে রাখবে, তোমরা ম্যাক্সিমাম অনেকে ভুল করো, হাইপোথ্যালামাস থেকে রিলিজ হওয়ার পর এটা কিন্তু পিটুইটারিতে গিয়ে জমা হয়, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? হাইপোথ্যালামাস থেকে রিলিজ হচ্ছে, রিলিজ হয়ে কোথায় গিয়ে জমা হচ্ছে? পিটুইটারির মধ্যে গিয়ে জমা হচ্ছে। আরেক ধরনের হরমোন আছে অক্সিটোসিন। এটাও রিলিজ হচ্ছে কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে। জমা হচ্ছে কোথায়? পিটুইটারির মধ্যে গিয়ে জমা হচ্ছে। তাহলে এই দুটো হরমোন সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে। অক্সিটোসিনের কাজ কি? অক্সিটোসিনের কাজ যদি আমরা দেখি, এটা কি করে? আচ্ছা, অন্য কালার দিয়ে লিখি। এটা কি করে? দুগ্ধক্ষরণে সাহায্য করে। গর্ভাবস্থায় পরে বা শিশুর জন্মের পরে দুগ্ধক্ষরণে সাহায্য করে। বিভিন্ন স্তনগ্রন্থির বিভিন্ন পেশির সংকোচন ঘটিয়ে দুগ্ধক্ষরণে সাহায্য করে। তারপরে গর্ভাবস্থায় জরায়ুর সংকোচন ঘটায়, ঠিক আছে? জরায়ুর সংকোচন ঘটায়, এই কাজগুলো করে। মানে শিশুর জন্মের সময় জরায়ুকে সংকুচিত করে, যাতে শিশু সামনের দিকে এগিয়ে যেতে পারে। প্রসবে সাহায্য করে অ্যাকচুয়ালি। আর এদিকে দুগ্ধক্ষরণে সাহায্য করে। স্তনগ্রন্থির মধ্যে থাকা বেশ কিছু অনৈচ্ছিক পেশি রয়েছে, যে পেশিগুলোর সংকোচন ঘটায় এবং সেখান থেকে ল্যাক্টিফেরাল ডাক্ট বা দুগ্ধনালীর মাধ্যমে দুগ্ধ ক্ষরিত হয়। তাহলে অক্সিটোসিন এই কাজগুলো করে। ADH এর কাজ যদি পড়ি, এগুলো যদিও পিটুইটারির ওখানে গিয়ে আবার পড়তে হবে, আমি এখানে একবারে বলে দিচ্ছি, ঠিক আছে? ADH এর কাজ কি? আমাদের কিডনি রয়েছে। কিডনির কাজ কি? আমাদের কিডনির মধ্যে মানে একজোড়া কিডনি রয়েছে। এই কিডনির মধ্যে 10 লক্ষ নেফ্রন থাকে। নেফ্রন কি, কিডনি কি, যদি আমি বলি, এখানে দেখো ছবিটা, আমাদের কি রয়েছে? এরকম একজোড়া কিডনি রয়েছে। আর কিডনির মধ্যে কি তৈরি হয়? মূত্র উৎপন্ন হয়। কিডনির মধ্যে, এক একটা কিডনির মধ্যে 10 লক্ষ নেফ্রন প্রেজেন্ট থাকে। এবার এই নেফ্রনগুলো কেমন দেখতে হয় ম্যাম? নেফ্রনগুলো এরকম টাইপের দেখতে হয়। এরকম একটা ক্যাপসুলের মতন অংশ থাকে, বোমেন্স ক্যাপসুল বলা হয়। আর এর মধ্যে থাকে কিছু রক্তজালক, যেগুলোকে বলা হচ্ছে গ্লোমেরুলাস, ঠিক আছে? আমি তোমাদের নেফ্রন পড়াচ্ছি না, জাস্ট এখানে একটা ইনফরমেশনের জন্য বলছি। আর এখান থেকে বেশ কিছু নালিকা এরকম তৈরি হয়,
যার মধ্যে এই শুরুর দিকটাকে বলা হচ্ছে কি, এই শুরুর দিকটাকে বলা হচ্ছে পরাসংবর্ত নালিকা। পরাসংবর্ত নালিকা, এটা হয়ে যাচ্ছে দূরসংবর্ত নালিকা। এখানে কি হয়, যখন মূত্র উৎপন্ন হয় এই রক্ত থেকে কি যত জলীয় তরল সেগুলোকে শোষণ করে নেওয়া হয় এবং জলীয় তরলগুলো কি হয় এই নালীপথে বাহিত হয়ে এই সংগ্রাহী নালী, এই সমস্ত সংগ্রাহী নালীগুলো না এখানে এসে কানেক্টেড, সংগ্রাহী নালীগুলোর মাধ্যমে মূত্র নির্গত হবে। তো আমাদের এত কিছু জানার দরকার নেই। যখন এখানে হয় মানে রক্ত থেকে সমস্ত জলগুলোকে ছেঁকে নেওয়া হচ্ছে তখন কি প্রচুর পরিমাণে জল কিন্তু রিলিজ হয়ে যায়। তো আমাদের বডি কি করে, এখান থেকে জলের পুনঃশোষণ ঘটায়, রিঅ্যাবজর্পশন, মানে এইখান থেকে কি হচ্ছে যে এক্সেস জল যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক নয় সেগুলোকে আবার কি হচ্ছে আমাদের বডি শোষণ করে নেয়। তো এই যে শোষণ এটাই কে মেনটেন করছে, ADH মেনটেন করে এই দূরবর্ত সংবর্ত নালিকা, মানে দূরসংবর্ত নালিকা, এর যে জলের শোষণ হচ্ছে বা বৃক্কীয় নালিকা বলতে পারি এক কথায়, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে ADH হরমোন বা ভেসোপ্রেসিন হরমোন। আরো একটা কাজ করতে পারে, কি করতে পারে, রক্তের চাপ বাড়িয়ে দিতে পারে, রক্তের চাপ বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, তাহলে এই ADH হরমোন যদি ক্ষরণ না হয় তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে এই দূরসংবর্ত নালিকায় জল শোষণ হবে না, তাহলে যতটা জল এখান থেকে রিলিজ হচ্ছে সমস্তটাই মূত্র হিসেবে নির্গত হবে। তার মানে সেই রোগীর বহুমূত্র ডিজিজ হবে, খুব ঘন ঘন মূত্র ত্যাগ হবে, লঘু মূত্র ত্যাগ হবে, মানে খুব হালকা মূত্র ত্যাগ হবে। তাহলে এই ঘন ঘন মূত্রত্যাগ এই ঘটনাকে বলা হচ্ছে কি ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে ADH হরমোনের অভাবে, তাহলে ADH হরমোনের অভাবে কি রোগ হচ্ছে, ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হচ্ছে, ডায়াবেটিস ইনসিপিডাস। ঠিক আছে, এই রোগটা হয়। তাহলে ADH বোঝা গেল। তাহলে এখানে হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোনগুলো আমরা জানতে পারলাম। নেক্সট চলে আসবো পিটুইটারি। পিটুইটারি কে, পিটুইটারি আমাদের প্রভু গ্রন্থি, আমাদের প্রভু। আচ্ছা তোমাদের একটা কথা বলি, প্রভু কিন্তু যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, আজকাল মানে সরকারের চেয়ারে যে বসবে, যতদিন যে বসবে ততদিন সে রাজা। তো এতদিন পিটুইটারি বসে এসেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে, দেখো পিটুইটারি থেকে তো ম্যাক্সিমাম হরমোন ক্ষরণ হয়, যে হরমোনগুলো কি অন্য কোনো কোষকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে নয়তো বাধা দেয়। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, একটু আগে কি বললাম, হাইপোথ্যালামাস, একটু আগে বললাম হাইপোথ্যালামাস, এর মধ্যে কি হয় কিছু ইনহিবিটিং হরমোন কিছু রিলিজিং। এই ইনহিবিটিং হরমোনও কাকে মেনটেন করছে, পিটুইটারিকে, কিছু রিলিজ করতে নয় বাধা দিচ্ছে। তাহলে পিটুইটারি কি মেনটেন করবে, পিটুইটারিকে মেনটেন করছে, মানে এ হচ্ছে প্রভুরও প্রভু। ঠিক আছে, তাই একে কিন্তু এখন হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থি বলা হয়। তোমরা যদি এই কোশ্চেনটা আসে পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয় কেন, অবশ্যই লিখবে পিটুইটারি থেকে নির্গত হরমোনগুলি অন্য কোনো গ্রন্থির হরমোনকে ক্ষরণে নিয়ন্ত্রণ করে এবং সমস্ত কাজ নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু বর্তমানে দেখা গেছে হাইপোথ্যালামাস থেকে বেশ কিছু ইনহিবিটিং এবং রিলিজিং হরমোন ক্ষরণ হয়, যা পিটুইটারি গ্রন্থির ক্ষরণকেও নিয়ন্ত্রণ করছে। এই কারণে হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থি বলা হয়। ঠিক আছে, এই দুটো আনসারই কিন্তু লিখে দেবে একবারে, তাহলে কিন্তু ভালো মার্কস পাবে। চলো পিটুইটারি থেকে তাহলে কি কি হরমোন রিলিজ হয় সেগুলো একবার দেখে নিই জাস্ট। পিটুইটারি থেকে কি কি হরমোন রিলিজ হয়, দেখো এটা কোথায় অবস্থিত, এই যে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের একদম নিচেই যে এখানে বড় করে দেখানো হয়েছে এইটা হচ্ছে হাইপোথ্যালামাস, এই অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস। এখান থেকে এরকম দুটো খণ্ড রিলিজ হয়েছে, পিটুইটারি এবার দুটো খণ্ডে বিভক্ত, একটা অগ্রখণ্ড একটা পশ্চাৎখণ্ড, মানে এরকম ধরনের। ঠিক আছে, এরকম ধরনের, এটাকে বলা হচ্ছে অগ্রখণ্ড, এটাকে বলা হচ্ছে পশ্চাৎখণ্ড। ঠিক আছে, তাহলে অগ্রখণ্ড থেকে বেশ কিছু হরমোন খরিত হয় এবং পশ্চাৎখণ্ড থেকে বেশ কিছু হরমোন খরিত হয়। তো কি কি হরমোন খরিত হয় একবার দেখে নিই। এক হচ্ছে ACTH, আমরা প্রত্যেকটা হরমোনের কাজ কিন্তু করব।
ফার্স্টে ACTH, এটার ফুল ফর্ম কি? কর্টিকোট্রপিক হরমোন। তোমরা জানো ট্রপিক হরমোন কাকে বলে? ট্রপিক হরমোন এমন হরমোন যে অন্য কোনো গ্রন্থিকে গিয়ে উদ্দীপিত করে সেই গ্রন্থিকে হরমোন ক্ষরণে সাহায্য করবে, সেইগুলোকে বলা হয় ট্রপিক হরমোন। মানে যারা কোনো নির্দিষ্ট কাজ না, যে অমুক কাজটা অমুক বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করব না, এগুলো করবে না। কি করবে? সরাসরি কোনো টার্গেট কোষে যাবে, সেই টার্গেট কোষকে বলবে তুমি অমুক হরমোন রিলিজ করো। এইগুলোকে বলা হয় ট্রপিক হরমোন, যারা অন্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তো ACTH এটা পিটুইটারি থেকে, অগ্র পিটুইটারি থেকে রিলিজিং একটা হরমোন, যেটা কোন গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, মানে অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্স কোথায় থাকে? আমাদের যে কিডনি, ধরো এই যে একজোড়া কিডনি ছিল আমাদের, কিডনির ওপর থাকে, কিডনির ওপর এরকম অ্যাড্রিনাল গ্রন্থি প্রেজেন্ট থাকে, এরকম ধরনের অ্যাড্রিনাল গ্রন্থি প্রেজেন্ট থাকে। তো এই অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। এই অ্যাড্রিনাল গ্রন্থিগুলো কেমন দেখতে হয়? এরকম ধরনের দেখতে হয়। ভেতরে কি থাকে? মেডালা অঞ্চল, মানে এটাকে বলা হয় মেডালা। আর বাইরের এই অংশটাকে বলা হচ্ছে কি? কর্টেক্স অঞ্চল। এই যেটুকু আমি ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি, এইগুলো হয়ে যাচ্ছে কি? অ্যাড্রিনাল কর্টেক্স। ঠিক আছে, এটা কি? অ্যাড্রিনাল কর্টেক্স। এই অ্যাড্রিনাল কর্টেক্সকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। তাহলে এই অ্যাড্রিনাল কর্টেক্সকে উদ্দীপিত করে কি হরমোন ক্ষরণ করে? এখান থেকে অ্যাড্রিনালিন, জানো তোমরা, অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। তাহলে এটাই হচ্ছে কি? ACTH এর কাজ। এরপর কি আছে? GH বা STH। সেকেন্ড কি আছে? গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। ঠিক আছে, গ্রোথ হরমোন এটা কিন্তু কোনো ট্রপিক হরমোন না। এ কি করবে? সরাসরি আমাদের পেশি কোষে গিয়ে কাজ করবে। এ কি করবে? বিভিন্ন গ্রোথ মানে বুঝতেই পারছো, এগুলো প্রাণীর দেহের বিভিন্ন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে, বৃদ্ধিতে সাহায্য করবে। গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন যেমন রিলিজ হবে তেমন কিন্তু তার বৃদ্ধি হবে, তার হাইট হবে, তার পেশিগুলো স্থূলকায় হবে। তো এইগুলো এই হরমোনের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আর তারপরে কি? এ পাশে আঁকছি, এখানে দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আর কি আছে? TSH আছে, এটা না অলরেডি আমি বলে দিয়েছি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এ কাকে উদ্দীপিত করবে? আমাদের শ্বাসনালী। এটা কি? আমাদের শ্বাসনালী, আর শ্বাসনালীর পাশে রয়েছে থাইরয়েড গ্রন্থি। তো এই TSH কি করছে? TSH একে স্টিমুলেট করছে কি ক্ষরণে? থাইরক্সিন ক্ষরণে। তাহলে এটাও কি এক ধরনের ট্রপিক হরমোন? অবশ্যই এটাও এক ধরনের ট্রপিক হরমোন। বোঝা গেছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর কি রয়েছে? গোনাডোট্রপিন হরমোন। আচ্ছা, ADH টা এখানে লিখি, কারণ ADH তো এখান থেকে রিলিজ হয়। তো ADH এর কাজ আমি অলরেডি ডান বলে দিয়েছি। হ্যাঁ, এটা আর এখানে লিখছি না। তারপরে 5 নাম্বার কি আছে? 5 নাম্বার আছে GTH। গোনাডোট্রপিন হরমোন।
এগুলো না দু প্রকার হয়। কি কি? এগুলো দু প্রকার। একটা হচ্ছে FSH, এটার ফুল ফর্ম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর একটা আছে LH, যেটার ফুল ফর্ম হচ্ছে লিউটিনাইজিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। এটা কোন দেহে বলবো? স্ত্রী দেহের ক্ষেত্রে এটাকে লিউটিনাইজিং বলবো, স্ত্রী দেহে, এটা মানে স্ত্রী দেহ, স্ত্রীদের ক্ষেত্রে। আর এই LH মানে পুরুষদের দেহে এটাকে আমরা কি বলবো? ICSH, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এটা কাদের ক্ষেত্রে? পুরুষদের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই হরমোনগুলো কি কাজ করে দেখো। GTH বা গোনাডোট্রপিন হরমোন, এগুলো কি করবে? জনন গ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করবে। এগুলো কি? জনন গ্রন্থির বৃদ্ধি এবং জনন গ্রন্থি রিলেটেড বিভিন্ন কাজ, মানে জনন কোষ তৈরি বা জনন কোষ থেকে হরমোন ক্ষরণ, এরকম বিভিন্ন কাজ কিন্তু এরা মেনটেন করবে। FSH এর কাজ কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল কথার অর্থ হচ্ছে ডিম্বথলি। ফলিকল কথার অর্থ কি? ডিম্বথলি। স্ত্রীদের দেহে কি থাকে? স্ত্রীদের দেহে এরকম ধরো একটা ইউটেরাস বা জরায়ু প্রেজেন্ট থাকে, এখান থেকে একটা ডিম্ব নালী প্রেজেন্ট থাকে যেটাকে ফ্যালোপিয়ান টিউব বলা হয়, আর এখানে থাকে একটা ডিম্বাশয়। ঠিক আছে, এটা হচ্ছে ডিম্বাশয়। তো এই ডিম্বাশয়ের মধ্যে কি তৈরি করে? ফলিকল, গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি তৈরি করে। তো এই ডিম্বথলিকে আমরা কি বলি? গ্রাফিয়ান ফলিকল বলি। এই ডিম্বথলি তৈরি তখনই হবে যখন এই যে পিটুইটারি থেকে FSH খুব ভালোভাবে ক্ষরিত হবে। এই FSH কি করবে? এইখানে এই ফলিকল বানাতে সাহায্য করবে। তাহলে কি? ডিম্বথলির পরিণতিতে সাহায্য করে, ডিম্বথলির পরিণতিতে সাহায্য করছে। তারপরে কি করবে? ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে ফলিকল ডিম্বথলি পরিণত করবে, এবং ডিম্বথলির সাথে সাথে যেই ডিম্বথলি তৈরি হয়ে যাবে না, এই ডিম্বথলি থেকে আরেকটা হরমোন রিলিজ হয়। কি হরমোন? ইস্ট্রোজেন ক্ষরণ। এই ইস্ট্রোজেন ক্ষরণেও কিন্তু উদ্দীপিত করবে FSH হরমোন। ঠিক আছে, আচ্ছা। সরি, আজকে আমার গলার অবস্থা খুব খারাপ আছে, যাই হোক অ্যাডজাস্ট করতে হবে। চলো, তারপরে হচ্ছে লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন কি করবে স্ত্রী দেহে? এই যে ডিমটা তৈরি হলো, ডিম্বথলির মধ্যে কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়। ডিম্বথলির মধ্যে, এটা থলি, আর থলির মধ্যে রয়েছে একটা কোষ যেটাকে ডিম্বক বা ডিম্বাণু বলি আমরা। তো এই ডিম্বথলি থেকে ডিম্বাণুটাকে রিলিজ করতে শুধু সাহায্য করে কে? এইটাকে রিলিজ করতে সাহায্য করে লিউটিনাইজিং হরমোন। তার মানে ডিম্ব নিঃসরণে সাহায্য করবে। তাহলে লিউটিনাইজিং এর কাজ কি? ডিম্ব নিঃসরণ, আর ডিম্ব নিঃসরণকে বলা হয় ওভিউলেশন। তাহলে ডিম্ব নিঃসরণ বা ওভিউলেশনে সাহায্য করবে লিউটিনাইজিং হরমোন। আর কি? যখন ওভিউলেশন হয়ে যায় মানে তাহলে ফাঁকা থলিটা পড়ে থাকবে। ধরো ব্যাগের মধ্যে একটা আপেল ছিল, আপেলটা বার করে নিয়েছে, ফাঁকা থলি পড়ে রয়েছে। তেমন ডিম্বথলির মধ্যে ডিম্বাণুটা বার করা হয়ে গেছে, তাহলে কি পড়ে রয়েছে? ফাঁকা ফলিকলটা পড়ে রয়েছে, মানে ফাঁকা থলিটা পড়ে রয়েছে। এই ফাঁকা থলিটাকে বলা হয় পিত গ্রন্থি। কি বলবো? ফাঁকা থলিটাকে বলা হয় পিত গ্রন্থি। তাহলে এই লিউটিনাইজিং হরমোন ডিম্ব নিঃসরণে সাহায্য করছে, তার সাথে সাথে পিত গ্রন্থি গঠনে সাহায্য করে, পিত গ্রন্থি গঠনে সাহায্য করছে। এটা গেল স্ত্রী দেহে। পুরুষ দেহে ICSH বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এ কি করছে? এটা আবার ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং মানে সেখানে ইন্টারস্টিশিয়াল সেল বা লেডিক সেল থাকে। কোথায় থাকে?
আচ্ছা, পুরুষদের শুক্রাশয়ের গঠন যদি দেখো, এরকম ধরনের একটা শুক্রাশয় হয়, তার মধ্যে এরকম অনেকগুলো এরকম প্রকোষ্ঠ প্রেজেন্ট থাকে, আর এই প্রকোষ্ঠের মধ্যে থাকে বেশ কিছু নালিকা, ঠিক আছে। এই নালিকার বাইরে থাকে বেশ কিছু কোষ, নালিকার বাইরে থাকে বেশ কিছু কোষ। এই কোষগুলোকে বলি আমরা ইন্টারস্টিশিয়াল সেল বা লেডিক সেল। এইগুলো কি ইন্টারস্টিশিয়াল সেল বা লেডিক সেল বলি। এই সেলগুলোকে উদ্দীপিত করবে, এই কোষগুলোকে উদ্দীপিত করবে কে? এই ICSH। উদ্দীপিত করে কি কি হরমোন ক্ষরণ করতে বলবে? টেস্টোস্টেরন হরমোনে উদ্দীপিত করে। টেস্টোস্টেরন, যেটা পুরুষদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ হরমোন, এই টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। বোঝা গেল GTH এর কাজ? বোঝা গেল। তাহলে পিটুইটারি রিলেটেড যত হরমোন ছিল আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছি থাইরয়েড গ্রন্থি। অলরেডি থাইরয়েড গ্রন্থির কাজ আমরা জেনে নিয়েছি বারবার, যে এই থাইরয়েড গ্রন্থিকে কেউ একজন এসে উদ্দীপিত করত, এক ধরনের ট্রপিক হরমোন, সেটা হচ্ছে TSH। আর TSH বারবার উদ্দীপিত করার পর এ কি তৈরি করলো? এ থাইরক্সিন হরমোন, থাইরক্সিন আছে, থাইরোক্যালসিটোনিন আছে, আয়োডোথাইরোনিন আছে, টেট্রা আয়োডোথাইরোনিন আছে, এরকম বেশ কিছু হরমোন কিন্তু রয়েছে। তো আমি মূলত এটাকে থাইরক্সিন বলছি। এই থাইরক্সিন হরমোনের কাজ কি? আচ্ছা, তার আগে বলি থাইরয়েড গ্রন্থিটা কোথায় উপস্থিত। এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এটা আমাদের ভয়েস বক্স, ল্যারিংস। এই উপরের অংশটাকে কি বলা হচ্ছে? এই যে অংশটা কতটা, এখান থেকে এই পর্যন্ত অংশটাকে আমরা কি বলছি? ল্যারিংস বা ভয়েস বক্স। ভয়েস বক্স, এখানে আমাদের শব্দ তৈরি হয়। আর এই ভয়েস বক্সের পরে রয়েছে কি? আমাদের শ্বাসনালী। এটা কি? এটা আমাদের শ্বাসনালী। তো শ্বাসনালীর মধ্যে এই যে রিংগুলো প্রেজেন্ট রয়েছে, এগুলোকে বলা হয় ট্রাকিয়াল রিং। এগুলো কি? শ্বাসনালীকে ইংলিশে ট্রাকিয়া বলা হয়, আর এই ট্রাকিয়ার মধ্যে থাকা রিংগুলোকে বলা হয় ট্রাকিয়াল রিং। তো থাইরয়েড গ্রন্থির অবস্থান যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা কি বলবো? থাইরয়েড গ্রন্থির অবস্থান হচ্ছে এই দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল রিং। মানে দেখো, একটা রিং দেখতে পাচ্ছি, দ্বিতীয় রিংটা দেখতে পাচ্ছি না। তো দ্বিতীয় রিং থেকে তৃতীয় চতুর্থ এই পর্যন্ত থাইরয়েড গ্রন্থিটা কিন্তু থাকে। তাহলে কোথায় অবস্থিত? আমাদের শ্বাসনালীর দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই ট্রাকিয়াল রিংয়ের দুপাশে বেশ কিছু কোষপুঞ্জ নিয়ে একটা গ্রন্থি অবস্থান করে, যেটাকে আমরা বলছি থাইরয়েড গ্রন্থি। বোঝা গেল? তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন ক্ষরণ হচ্ছে? থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ হচ্ছে। তাহলে এই থাইরক্সিন হরমোনের কাজ কি? থাইরক্সিন হরমোনের কাজ কি? এক, এটা কোনো কোষ, এটা একটা কোষ। এই কোষে কি করছে? ধরো অক্সিজেন গ্রহণ, মানে অক্সিজেন গ্রাহক, বা আমি ওটাকে কি বলতে পারি? অক্সিজেন গ্রহণে সাহায্য করে, কোষকে অক্সিজেন গ্রহণে সাহায্য করে। তারপরে কি করছে? BMR মেনটেন করতে সাহায্য করে, BMR নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পেশি কোষের দৈহিক বৃদ্ধি ঘটায়, পেশি, মস্তিষ্ক, ঠিক আছে, বিভিন্ন অঙ্গ, বৃদ্ধি ঘটায়, ঠিক আছে। তার মানে পেশি, এখানে দেখাই বেশ কিছু এরকম পেশি কোষ রয়েছে। ধরো এই পেশি কোষের বৃদ্ধি ঘটাচ্ছে, পেশি কোষের বৃদ্ধি, মস্তিষ্কের বৃদ্ধি ঘটাচ্ছে। তারপরে অস্থির বৃদ্ধি ঘটায়, অস্থির বৃদ্ধি ঘটায়। এই ধরো বোনস রয়েছে, অস্থির বৃদ্ধি ঘটায়। তো এরকম বিভিন্ন ধরনের বৃদ্ধিতে কিন্তু থাইরয়েড গ্রন্থি কাজ করে।
আর কি করে থাকে? হৃদস্পন্দন বৃদ্ধি করতে পারে। এই ধর আমাদের হার্ট, ঠিক আছে, কিউট वाला হার্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হার্ট। তো এই কি করতে পারে? হৃদস্পন্দন বৃদ্ধি করে। তাহলে এতগুলো কাজ কিন্তু সে মেনটেন করতে পারে থাইরক্সিন হরমোন। কি কি বললাম? হৃদস্পন্দন বৃদ্ধি করতে পারে, অক্সিজেন গ্রহণ করতে পারে, বিএমআর নিয়ন্ত্রণ করে, পেশি, মস্তিষ্ক, আমাদের দেহের বিভিন্ন অঙ্গের দৈহিক বৃদ্ধি করাতে সাহায্য করে। এই গেল থাইরক্সিন হরমোনের কাজ। এবার চলে আসবো নেক্সট, অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস কোথায় অবস্থিত? এই যে আমাদের বডিতে দেখো, আমাদের যে গ্রাসনালী নেমে আসছে তার সাথে স্টামাক রয়েছে, পাকস্থলী রয়েছে। ধরো এই যে গ্রাসনালী নেমে এলো, গ্রাসনালী এসে পাকস্থলী বানিয়েছে। যাব বাবা, কার পাকস্থলী এটা? এই ধরো পাকস্থলী, এখান থেকে কি চলে যাবে? ক্ষুদ্রান্ত চলে যাবে, আর নিচে দেখানোর দরকার নেই। এই জায়গাটায় যদি দেখি, এই জায়গাটায় আমাদের লিভার বা যকৃৎ প্রেজেন্ট রয়েছে। লিভার বা যকৃৎ যেটা আমাদের সব থেকে বড় অঙ্গ। আর এই জায়গাটায় রয়েছে কি? প্যানক্রিয়াস। এই জায়গা থেকে কি রয়েছে? প্যানক্রিয়াস। এই যে অংশটা, এটা হচ্ছে অগ্ন্যাশয়। এবার তোমরা সবাই জানো অগ্ন্যাশয়কে কি বলা হয়? মিশ্র গ্রন্থি বলা হয়। অগ্ন্যাশয়কে কি বলা হয়? মিশ্র গ্রন্থি বলা হয়। কেন? কারণ এখান থেকে বেশ কিছু ক্ষরণ কি হচ্ছে? ক্ষুদ্রান্তে চলে যায় নির্দিষ্ট নালীপথে। দেখো এখান থেকে নালীপথ করে দিয়েছি, এই নালীপথে ক্ষুদ্রান্তে চলে যাচ্ছে। আবার এর মধ্যে বেশ কিছু কোষগুচ্ছ রয়েছে, যেখান থেকে সরাসরি রক্তবাহের মাধ্যমে কি হচ্ছে? কোষগুলো থেকে ক্ষরণ রক্তবাহে চলে যাচ্ছে। এখান থেকে ধরো কিছু কিছু ক্ষরণ সরাসরি রক্তবাহে চলে যাচ্ছে, যার জন্য দু ধরনের ক্ষরণ হয় বলে এটাকে আমরা মিশ্র গ্রন্থি বলে থাকি। তাহলে এই অগ্ন্যাশয়ের মধ্যে, অগ্ন্যাশয়টা কেমন দেখতে হয়? এর মধ্যে একটা নালীপত্র থাকে, যেটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থির জন্য ডিপেন্ডেন্ট, আর থাকে বেশ কিছু কোষ। এই যে এরকম ধরনের বেশ কিছু কোষ প্রেজেন্ট থাকে। বেশ কিছু কোষ কিন্তু প্রেজেন্ট থাকে। আর বেশি আঁকছি না, টাইম ওয়েস্ট। তাহলে এই কোষগুলো, এখানে ক রকমের কোষ রয়েছে? আলফা কোষ রয়েছে, বিটা কোষ রয়েছে, আবার ডেল্টা কোষও পাওয়া যায়, কিন্তু তোমাদের সিলেবাসে নেই। আমরা এই দুটো পড়বো, আলফা কোষ আর বিটা কোষ। তো বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স যেহেতু এই অগ্ন্যাশয়ের এই কোষগুলোর উপস্থিতি, মানে এই অন্তঃক্ষরা গ্রন্থি যে এখানে রয়েছে সেটার প্রমাণ দিয়েছিলেন, তাই জন্য এগুলোকে বলা হয় অগ্ন্যাশয়ের ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির আলফা কোষ আর বিটা কোষ। তাহলে এগুলোকে কি বলবো? ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির আলফা কোষ আর বিটা কোষ। আলফা কোষ থেকে কি হরমোন রিলিজ হচ্ছে? আলফা কোষ থেকে ক্ষরণ হচ্ছে গ্লুকাগন। আর বিটা কোষ থেকে কি হরমোন ক্ষরণ হচ্ছে? বিটা কোষ থেকে ক্ষরণ হচ্ছে ইনসুলিন। বিটা কোষ থেকে ক্ষরণ হচ্ছে ইনসুলিন। গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগনের কাজ যদি আমরা দেখি, এ কি করবে? এ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে। গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে। কি করে বৃদ্ধি করবে? নিওগ্লুকোজেনেসিস পদ্ধতিতে। কি পদ্ধতিতে? নিওগ্লুকোজেনেসিস পদ্ধতি। এই পদ্ধতিটা মানে কি? নিওগ্লুকোজেনেসিস মানে যে পদ্ধতিতে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হয়। এছাড়াও কি করবে? এই হরমোনটা কি করে? অন্যান্য যে কোনো অশর্করা থেকে, অশর্করা মানে অন্য কোনো শর্করা নয় এমন কিছু পদার্থ থেকেও গ্লুকোজ বানাতে পারে। আর কি করবে? কিটোন বডি উৎপন্ন করে।
কিটোন বডি উৎপন্ন করে, ফ্যাটের বিপাক ঘটিয়ে ফ্যাটকে জারিত করে কিটোন বডি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে ফ্যাট বিপাক করছে, ফ্যাট বিপাকের ফলে কিটোন বডি উৎপন্ন করছে। তাহলে এই কাজগুলো করছে কে? এই কাজগুলো করছে গ্লুকাগন। তাহলে কি বললাম? রক্তে এক গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, ফ্যাট বিপাক করিয়ে কিটোন বডি বাড়িয়ে দিচ্ছে, আর কি অশর্করা বা প্রোটিন বিপাক, ফ্যাট বিপাক এগুলো করে ওখান থেকেও গ্লুকোজ বানিয়ে দিচ্ছে। তার মানে আলটিমেটলি রক্তে গ্লুকোজ বাড়ানো, এটাই হচ্ছে মেন কাজ। ইনসুলিন কি করবে? ইনসুলিন দেখলো আমার বাড়ির পাশের লোক এরকম কাজ করছে, তাহলে আমাকে তো সবকিছু মেনটেন করতে হবে, সে সব নষ্ট করে দিচ্ছে, এইভাবে করলে দেহ নষ্ট হয়ে যাবে, ঠিকঠাক থাকবে না। তাহলে ইনসুলিন হরমোন কি কাজ করতে শুরু করে দিল? এ হচ্ছে রক্তে পুরো উল্টো উল্টো কাজ, গ্লুকোজের মাত্রা কমিয়ে দেবে, কম রাখে। কিভাবে? এ হচ্ছে এই গ্লাইকোজেনেসিস পদ্ধতি করে। কি পদ্ধতি করবে? গ্লাইকোজেনেসিস, মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন করে দেবে। কি করছে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানিয়ে দেবে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানাবে। এইভাবে গ্লুকোজের মাত্রা কম হচ্ছে। তারপরে সে নিওগ্লুকোজেনেসিসে বাধা দেবে, নিওগ্লুকোজেনেসিসে বাধা দেবে, হতে দেবে না নিওগ্লুকোজেনেসিস। নিওগ্লুকোজেনেসিস মানে কি? অশর্করা থেকে গ্লুকোজ বানানো, সেটা হতে বাধা দেবে। আর কি? ফ্যাট থেকে কিটোন বডি উৎপাদনে বাধা দেবে, কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। ঠিক আছে, এই কাজগুলো করছে ইনসুলিন। তাহলে ইনসুলিন আর গ্লুকাগন পুরো পরস্পর বিপরীত ধর্মী, তাই তো? এরা পরস্পর বিপরীত ধর্মী, এই কাজগুলো এরা করছে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি অ্যাড্রিনাল গ্রন্থি। দেখো একটু আগেই দেখিয়েছিলাম, এই যে আমাদের কিডনি, কিডনির ওপর এই যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি। আর এই অ্যাড্রিনালিন গ্রন্থি কেমন দেখতে হয়? পুরো এরকম ত্রিভুজ, একটা সিঙ্গাড়ার মতন স্ট্রাকচার, যার এই বাইরের অংশটাকে আমরা কি বলবো? অ্যাড্রিনাল কর্টেক্স। এই অংশটাকে আমরা কি বলবো? এটাকে বলছি আমরা অ্যাড্রিনাল কর্টেক্স, আর ভেতরের অংশটাকে আমরা বলি মেডুলা। এটা হচ্ছে মেডুলা বা মেডালা, যাই হোক, অ্যাড্রিনাল। তো এই দু জায়গা থেকে কিন্তু হরমোন রিলিজ হয়। তো এখানে আমরা পড়বো অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কি কি হরমোন ক্ষরিত হয়। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে দুটো হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে অ্যাড্রিনালিন, আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন দু রকম হরমোন কিন্তু রিলিজ হচ্ছে। এই হরমোনগুলোর কাজ কি? আমি যদি কাজ বলি, এই হরমোনগুলোর কাজ কি? আচ্ছা, এই হরমোনগুলোর কাজ হয়ে যাচ্ছে কি? আচ্ছা, আমি পয়েন্ট করে করে লিখছি। এক হচ্ছে হৃদস্পন্দন বৃদ্ধি, তারপরে রক্তচাপ বৃদ্ধি, পেশি সংকোচন, আর কি বলবো, অক্ষিপেশির সংকোচন, এই কাজগুলো কিন্তু এ মেনটেন করছে। শ্বাসক্রিয়া বাড়িয়ে দিতে পারে, শ্বাসক্রিয়া বৃদ্ধি। তো অ্যাড্রিনালিন হরমোন কি করছে? অ্যাড্রিনালিন হরমোন এই কাজগুলো করছে। কি কি কাজ করছে দেখো। এক তো বলি, এই অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা আপৎকালীন হরমোন বলা হয়। কেন? এটাকে কি বলা হচ্ছে?
জরুরিকালীন বা আপৎকালীন হরমোন বলা হয়। কেন? কারণ দেহের যত জরুরি সময়গুলো, তুমি দৌড়ালে তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে, হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে, কে? অ্যাড্রিনালিন। তুমি ভয় পেলে ত্বকের লোম খারাপ হয়ে গেল, কারণ ত্বকের নিচে থাকা যে পেশিগুলো, সেই পেশিগুলোকে সংকোচন করছে। তোমার চোখ বড় বড় হয়ে গেল, চোখের পেশিগুলোকে সংকোচন করছে, অ্যাড্রিনালিন হরমোন। তারপরে কি, ভয় পেলে আমাদের কি হয়? হার্টবিট বেড়ে যায়, তার সাথে সাথে তীব্র শ্বাসক্রিয়া বেড়ে যায়, তাই না? কারণ আমাদের যখন হার্টবিট বেড়ে যাবে তখন কি তা দ্রুত সব কোষে অক্সিজেন সরবরাহ করতে হয়, আর সব কোষে অক্সিজেন সরবরাহ করতে গেলে কি হয়ে যায়? আমাদের বাইরে থেকে অক্সিজেন নিতে হবে বেশি, তার মানে শ্বাসক্রিয়ার হার বেড়ে যায়। তো এই সমস্ত কাজগুলো কে করছে? অ্যাড্রিনালিন হরমোন করছে। নর অ্যাড্রিনালিনের কাজ কি? নর অ্যাড্রিনালিনের কাজও কিন্তু হৃৎপিণ্ডের সংকোচন, কঙ্কাল পেশির সংকোচন, এগুলো কিন্তু করে থাকে। হৃৎপেশির সংকোচন ঘটায়, হৃৎপেশির সংকোচন ঘটায়, কঙ্কাল পেশির বৃদ্ধিতে সাহায্য করে, বা কঙ্কাল পেশির সংকোচনে সাহায্য করে। কঙ্কাল পেশি মানে আমাদের যে অস্থির সাথে যে পেশিগুলো একসাথে জয়েন্ট থাকে, সেই পেশিগুলোকে আমরা বলে থাকি কঙ্কাল পেশি। তাহলে সেই পেশির সংকোচন ঘটলে কিন্তু আমরা মুভমেন্ট করতে পারি। তাহলে এই নর অ্যাড্রিনালিন এই কাজগুলো সম্পন্ন করে। তাহলে এখানে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিনের কাজগুলো আমাদের ক্লিয়ার হলো। নেক্সট চলে আসছি শুক্রাশয়। এটাও এক প্রকার মিশ্র গ্রন্থি। এটাও কি এক প্রকার মিশ্র গ্রন্থি। তাহলে শুক্রাশয় থেকে কি কি হরমোন রিলিজ হয়? শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন রিলিজ হয়, টেস্টোস্টেরন। কোথা থেকে গঠিত হয় টেস্টোস্টেরন? আচ্ছা, শুক্রাশয়ে উপস্থিত লেডিগের আন্তঃকোষসমূহ থেকে, মানে ওই যে ইন্টারস্টিশিয়াল সেল থেকে, লেডিগের আন্তঃকোষসমূহ থেকে রিলিজ হচ্ছে। এক মিনিট। আচ্ছা, চলো তাহলে এখান থেকে কি কি কাজ পড়বো আমরা? টেস্টোস্টেরন, লেডিগের আন্তঃকোষ। লেডিগের আন্তঃকোষ কোথায় থাকে জানা আছে? এই যে সেমিনিফেরাস নালিকাগুলো, এই মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গাগুলোই লেডিগের কোষ থাকে, ঠিক আছে? আর ওই জায়গা থেকে এই টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। কি কি কাজের? শুক্রাশয়ের বৃদ্ধি ঘটায়, শুক্রাশয়ের বৃদ্ধি ঘটায়, গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায়। গৌণ যৌন লক্ষণ মানে কি? গোপদাড়ি গজানো, ঠিক আছে? পুরুষের গলার স্বর মোটা হওয়া, মানে গৌণ যৌন লক্ষণ মানে গলার স্বর ভারী হওয়া, পেশিবহুল চেহারা, ইত্যাদিতে বৃদ্ধি করে, মানে সাহায্য করে, গৌণ যৌন লক্ষণ প্রকাশ পেতে সাহায্য করে। আর কি করছে? বয়ঃসন্ধির পর, বয়ঃসন্ধি মানে যে সময়কালের পর থেকে গ্যামেট উৎপাদন মানে শুক্রাণু উৎপাদন শুরু হয়, তাহলে বয়ঃসন্ধির পর কি হচ্ছে? এটি শুক্রাণু উৎপাদনেও সাহায্য করে, শুক্রাণু উৎপাদনেও সাহায্য করে। আর কি আছে? বিএমআর বৃদ্ধি করে, বেসাল মেটাবলিক রেট, বিএমআর বৃদ্ধি করে, ঠিক আছে? এই কাজগুলো টেস্টোস্টেরনের কাজ। এই কাজগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট চলে আসছে ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে কি কি হরমোন রিলিজ হয়? ডিম্বাশয় কি? দেখো, এটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু। এই জরায়ু থেকে দুটো নালী রিলিজ হয়, এই নালীগুলোকে কি বলা হয়? ডিম্বনালী।
কারণ এখান থেকে ডিম্ব পরিবহিত হয়, তাই ডিম্বনালী বা ফ্যালোপিয়ান নালী বলা হয়। আর এই যে ইয়েলো কালারের যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ডিম্বাশয়। তো বলা হচ্ছে এই ডিম্বাশয় থেকে কি কি হরমোন রিলিজ হয়। তাহলে ডিম্বাশয়ের মধ্যে কি তৈরি হয়, একটু আগে বলেছি, এই ডিম্বাশয়কে উদ্দীপিত করবে কে, পিটুইটারি থেকে রিলিজ হওয়া FSH হরমোন। এ কি করলো, ডিম্বাশয়কে উদ্দীপিত করলো। ডিম্বাশয় কি বানালো, ডিম্বাশয় বানালো ডিম্বথলি বানালো, তাই না? ডিম্বাশয় কি করলো, এরকম বাইরে প্রচুর কোষ থাকে তাই এইভাবে আঁকছি, এগুলো হচ্ছে বাইরের থলি, মাঝখানে রয়েছে ডিম্বাণু। তো এরকম ডিম্বথলি বানালো। তো এই ডিম্বথলি বানালে হবে কি, হরমোন বানাচ্ছে সেটা দেখতে হবে। তো এই পরিণত ডিম্বথলি থেকে এক ধরনের হরমোন রিলিজ হয়, সেটা হচ্ছে কি ইস্ট্রোজেন। পরিণত ডিম্বথলি থেকে কি হরমোন ক্ষরণ হচ্ছে, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হচ্ছে। আর কি, এবার একটা সময় পরে কি হচ্ছে, আচ্ছা ইস্ট্রোজেন কি কি কাজে সাহায্য করে এখানে দেখি, ইস্ট্রোজেন কি কি কাজে সাহায্য করছে। ইস্ট্রোজেন হরমোন স্ত্রীদের গৌণ যৌন লক্ষণ প্রকাশ করে। মানে কি, স্তন গ্রন্থির আকার বৃদ্ধি পায়, স্তন গ্রন্থির আকার বৃদ্ধি, আচ্ছা জনন গ্রন্থির পরিণতি, আর কি কি আছে, গলার স্বর তীক্ষ্ণ হয়, ইত্যাদি কাজগুলো মেনটেন করছে ইস্ট্রোজেন। আর বয়ঃসন্ধির পর, এগুলো হচ্ছে বয়ঃসন্ধিকালের আগে পর্যন্ত, ইস্ট্রোজেন বয়ঃসন্ধিকালের আগে পর্যন্ত ডিম্বাশয় থেকে নর্মাল ইস্ট্রোজেন ক্ষরণ হচ্ছে। আর বয়ঃসন্ধিকালের পর থেকে তো এরকম ডিম্বথলি তৈরি হবে, আর এই ডিম্বথলি থেকে কি কি হরমোন রিলিজ হবে, মানে সরি এই ইস্ট্রোজেন থেকে, ইস্ট্রোজেন কি কি কাজে সাহায্য করবে, এরপরে জরায়ুর সংকোচনে সাহায্য করবে, জরায়ুর সংকোচনে সাহায্য করবে, কারণ এই যে ইউটেরাস, এখানেই তো যখন গর্ভাবস্থা আসবে বেবিটা এখানে তৈরি হবে, তাহলে এখানে কি হচ্ছে, এই জরায়ুর সংকোচন ঘটাতে সাহায্য করে, ঠিক আছে। আর কি, রজচক্র নিয়ন্ত্রণে সাহায্য করে, রজচক্র নিয়ন্ত্রণ ইত্যাদিতে সাহায্য করছে ইস্ট্রোজেন হরমোন, ঠিক আছে। ইস্ট্রোজেন আছে, আচ্ছা আরেকটা কি আছে, প্রোজেস্টেরন হরমোন। আচ্ছা এখান থেকে তো ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হচ্ছিল, এবার আসছে পিটুইটারি থেকে আরো একটা হরমোন, পিটুইটারি থেকে আরো একটা হরমোন কে আসছে, LH আসছে। LH এর প্রভাবে কি হচ্ছে, এখান থেকে LH এর প্রভাবে ফাঁকা ফলিকল এইভাবেই পড়ে থাকলো, ফাঁকা ফলিকল এভাবে পড়ে থাকলো, একটা জায়গা থেকে কি হয়ে গেল, ডিম্বাণু রিলিজ হয়ে গেল, ডিম্বাণুটা রিলিজ হয়ে গেল। তাহলে এই রিলিজ হওয়াটাকে আমরা কি বলছি, ওভিউলেশন বা ডিম্ব নিঃসরণ। ডিম্ব নিঃসরণ হওয়ার পর এই যে ফাঁকা ফলিকলটা পড়ে রয়েছে, এই যে ফাঁকা ফলিকলটা পড়ে রয়েছে, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো পিত গ্রন্থি, এটাকে কি বলছি, পিত গ্রন্থি। আর এই পিত গ্রন্থি থেকে কি হরমোন ক্ষরণ হয়, পিত গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হয়, প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হচ্ছে পিত গ্রন্থি থেকে, ঠিক আছে। তাহলে এটা LH এর প্রভাবে হলো। তাহলে এই যে প্রোজেস্টেরন, তাহলে এটাও এক ধরনের ডিম্বাশয় থেকে নির্গতই হরমোন। তাহলে ডিম্বাশয় থেকে আমরা কি কি হরমোন পেলাম, ডিম্বাশয় থেকে মূলত আমরা ইস্ট্রোজেন হরমোন পেলাম, প্রোজেস্টেরন হরমোন পেলাম। সেগুলো কাদের জন্য, FSH LH এই দুটোর জন্য, এই দুটো ছিল ট্রপিক হরমোন। প্রোজেস্টেরনের কাজ কি, প্রোজেস্টেরন এটাও কি কি কাজ করতে পারে, স্তন গ্রন্থির বিকাশে সাহায্য করে,
গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে, গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে। আর কি, গর্ভাবস্থায় যে প্লাসেন্টা তৈরি হয় যেখান থেকে শিশু পুষ্টি শোষণ করে মায়ের দেহ থেকে, তাই সেই প্লাসেন্টা গঠনে কিন্তু প্রজেস্টেরন হরমোন সাহায্য করে। ঠিক আছে, আর কি কি রয়েছে? আচ্ছা, জরায়ুর বিভিন্ন পরিবর্তনে সাহায্য করে, ইত্যাদিতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে এইগুলো গেল ডিম্বাশয় রিলিজিং হরমোন। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসছি এই হরমোনগুলোর ক্ষরণের অস্বাভাবিকতা। কিসে প্রথমে কি রয়েছে? বামনত্ব। আচ্ছা, বামনত্ব মানে কি? হাইট খুব শর্ট। কেন হাইট শর্ট হবে? কিসের অভাবে হবে? গ্রোথ হরমোন ঠিকঠাক রিলিজ না হলে। তাহলে জিএইচ বা এসটিএইচ এই হরমোনে কোনো রকম ক্ষরণ ঠিকঠাক না হলে কি হবে? বামনত্ব প্রকাশ পাবে। নেক্সট কি রয়েছে? আচ্ছা, নেক্সট রয়েছে ডায়াবেটিস ইনসিপিডাস। একদম প্রথম স্লাইডে কিন্তু বলে দিয়েছি। কি বলেছিলাম? যে এডিএইচ হরমোন কম ক্ষরণ হলে, কম ক্ষরণ অথবা অনুপস্থিত থাকলে কি হবে? বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ বন্ধ হয়ে যাবে, পুনঃশোষণ বন্ধ হবে। তাহলে বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ যদি বন্ধ হয়, কার পুনঃশোষণ? জলের পুনঃশোষণ। এই ধরো বৃক্কীয় নালিকা ছিল, এখান থেকে কি পুনঃশোষণ হচ্ছিল? জলের পুনঃশোষণ হচ্ছিল, জল। তাহলে কম মূত্র উৎপন্ন হতো, কিন্তু জলের পুনঃশোষণ হচ্ছে না এডিএইচ এর প্রভাবে। তাহলে কি? বহুমূত্র হবে, মানে দিনে 10 থেকে 12 লিটার লঘুমূত্র ত্যাগ হবে। এই রোগটাকে আমরা কি বলছি? এই রোগটাকে বলছি ডায়াবেটিস ইনসিপিডাস। এই দুটো ডায়াবেটিস রোগ রয়েছে, তোমরা কিন্তু একদম গোলাবে না। ডায়াবেটিস ইনসিপিডাস যেটা, ইনসিপিডাস এটাও বহুমূত্র, ডায়াবেটিস মেলিটাসও বহুমূত্র, লক্ষণ একই কিন্তু কারণ আলাদা। এখানে ডায়াবেটিস ইনসিপিডাস এডিএইচ হরমোনের কম ক্ষরণের জন্য হয়, আর এডিএইচ ক্ষরণ না হলে বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ ঠিকঠাক হয় না, যার ফলে কিন্তু বহুমূত্র রোগ হয়। আর একটা যেটা পড়বো আমরা, ডায়াবেটিস মেলিটাস। মেলিটাসটা আগে বলে দিই, তারপরে গলগণ্ডটা আসছি। ডায়াবেটিস মেলিটাস এটাও এক ধরনের ডায়াবেটিস রোগ, লক্ষণ সিমটমস একই, বহুমূত্রই হবে, কিন্তু এটা কেন হবে? রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধির জন্য হবে। রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেলে হবে, বৃদ্ধি পেলে এই রোগটা হয়। এবার রক্তে গ্লুকোজের মাত্রা কেন বৃদ্ধি পাবে? ইনসুলিন হরমোন ক্ষরণ না হলে, তাই তো? ইনসুলিন হরমোনের অভাবে। দেখো দুভাবে ডায়াবেটিস মেলিটাস হতে পারে, একটা টাইপ 1 টাইপ 2। ইনসুলিন হরমোনের অভাবে মানে ইনসুলিন হরমোন তৈরি যদি না হয় তাহলে কি হচ্ছে? তাহলে টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে, টাইপ 1 ডায়াবেটিস। আর যদি ইনসুলিন হরমোন তৈরি হচ্ছে, ধরো ইনসুলিন হরমোন, এগুলো ইনসুলিন হরমোন কোথায় যাবে? কোষের মধ্যে প্রবেশ করবে। এটা ধরো কোষ, এটা হচ্ছে কোষ, কারণ হরমোন তো কোষের ভেতরে গিয়ে কাজ করে। এবার কোষের মধ্যে নির্দিষ্ট রিসেপ্টর বা গ্রাহক থাকে, কোষের মধ্যে কি থাকে? নির্দিষ্ট রিসেপ্টর বা গ্রাহক। কিন্তু ধরো এদের ক্ষেত্রে গ্রাহকটা অ্যাবসেন্ট, ইনসুলিনের গ্রাহক নেই কোষের পর্দায়, যার জন্য ইনসুলিন কোষের মধ্যে প্রবেশ করতে পারছে না। এই কারণেও হতে পারে, মানে এখানে ইনসুলিন তৈরি হলো কিন্তু ইনসুলিন তৈরি হওয়ার পরও কোষ নিতে পারছে না, এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস। তাহলে এটা হচ্ছে ইনসুলিন নির্ভর, টাইপ 1টা কি? ইনসুলিন নির্ভর ডায়াবেটিস, এখানে ইনসুলিনের প্রয়োজন পড়বে, ইনসুলিন নির্ভর ডায়াবেটিস। আর এটা হচ্ছে ইনসুলিন অনির্ভর, ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস। ঠিক আছে, এই দু রকমের ডায়াবেটিস ইনসুলিনের জন্য হচ্ছে। এবার দেখে নিই এর আগেরটা, গলগণ্ড রোগ। গলগণ্ড রোগ কাকে বলছি আমরা? তোমরা অনেকে জানো, আয়োডিনের অভাবে
গলগণ্ড রোগ হয়। অ্যাকচুয়ালি আমাদের যে থাইরয়েড গ্রন্থিটা রয়েছে, আমাদের ট্রাকিয়ার পাশে দেখলাম দুটো থাইরয়েড গ্রন্থি রয়েছে। থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন খরিত হয়? থাইরক্সিন, থাইরোক্যালসিটোনিন, এই হরমোনগুলো খরিত হয়। তো এই কোনো কারণে এই গ্রন্থির অস্বাভাবিক স্ফীতি, মানে এটা কি কি কারণে হতে পারে? আইদার থাইরক্সিন হরমোনের পরিমাণ খুব বেশি হয়ে গেলে তখন আমাদের থাইরয়েড গ্রন্থিটা অতিরিক্ত ফুলে গিয়ে স্ফীত হয়ে যায় এবং আমাদের এই গলার পেশিগুলো সব ফুলে যায়। তাহলে এই রোগটাকে আমরা কি বলছি? গলগণ্ড। তাহলে কি থাইরক্সিন হরমোনের স্বল্প ক্ষরণের ফলে কি হচ্ছে? গয়টার বা গলগণ্ড রোগ হচ্ছে। গয়টার বা গলগণ্ড রোগ হয়, ঠিক আছে। আচ্ছা, আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হয় থাইরক্সিন এখানে তো অভাব দেখা দিল, থাইরক্সিনের অভাবে কি হলো? এখানে এই গলগণ্ডটা হলো। এটা হচ্ছে সাধারণ গলগণ্ড। এটা কি? সাধারণ গলগণ্ড। আরেকটা হয় স্ফীত নেত্র গলগণ্ড রোগ। স্ফীত নেত্র, যেটাকে আমরা গ্রেভস বর্ণিত রোগও বলতে পারি। গ্রেভস বর্ণিত রোগ। এখানে কি হচ্ছে? সেম ঘটনাই ঘটছে। এখানে কি থাইরক্সিন বেশি খরিত হচ্ছে। থাইরক্সিনের অতি সক্রিয়তার ফলে এই প্রকার গলগণ্ড রোগ হয়। আর এক্ষেত্রে কি চোখটা কি ঠেলে বাইরের দিকে চলে আসে, মানে চোখটা বড় বড় হয়ে যায়, এটা যার জন্য এটাকে স্ফীত নেত্র গলগণ্ড কিন্তু বলা হয়ে থাকে। তাহলে একটা কম ক্ষরণের জন্য, একটা বেশি ক্ষরণের জন্য, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে আমাদের সমস্ত হরমোনগুলো কমপ্লিট হলো এবং সমস্ত রোগগুলো কিন্তু আমাদের হলো। তাহলে এখানে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে বেশ কিছু পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু আসতে পারে, বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পার্থক্য। তাহলে অন্তঃক্ষরা বহিঃক্ষরার মধ্যে আমরা কি কি পার্থক্য লিখব? দেখো, অন্তঃক্ষরা, এখানে বহিঃক্ষরাগুলো লিখছি। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ কি? মূলত এই গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে মেশে। আর বহিঃক্ষরা গ্রন্থি কি? এই গ্রন্থির ক্ষরণ নির্দিষ্ট নালীপথে বাহিত হয়। আচ্ছা, তারপরে কি বলছে? এই প্রকার গ্রন্থি থেকে কি ক্ষরণ হবে? হরমোন ক্ষরণ হবে। এই প্রকার গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয়। আর মূলত বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়? উৎসেচক ক্ষরণ হয়। এই প্রকার গ্রন্থি থেকে উৎসেচক ক্ষরণ হয়। যদি আমি একটা এক্সাম্পল দিই, তাহলে পাকস্থলীর আমি পিত্তাশয় দিতে পারি। পিত্তাশয়, যকৃৎ, এগুলো সব বহিঃক্ষরা গ্রন্থি, কারণ ওখান থেকে পিত্তরস খরিত হয়। আর এখান থেকে আমি দিতে পারি, আমরা অলরেডি অনেকগুলো পড়েছি, কি কি? থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড, পিটুইটারি ইত্যাদি। বোঝা গেল? তো এই গেল অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পাচ্ছি? দিস ইজ ফাইনাল শর্ট। ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি পাচ্ছি আমরা এই চ্যাপ্টার থেকে? এই চ্যাপ্টারে প্রত্যেকটা হরমোনের কাজগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্টে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। আচ্ছা, নেক্সট পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত যে হরমোনগুলো রয়েছে, পিটুইটারি
গ্রন্থি নিঃসৃত হরমোনের কাজ। তারপরে কি তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট যে এই শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে নির্গত হরমোন, শুক্রাশয় ও ডিম্বাশয় নির্গত হরমোনের কাজ। আর যে রোগগুলো পড়লে ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস, তারপরে হচ্ছে গলগণ্ড আর ডায়াবেটিস ইনসিপিটাস, খুব ইম্পর্ট্যান্ট, ডায়াবেটিস ইনসিপিটাস। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্টের সাথে পড়বে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস তোমাদের এখানেই কমপ্লিট হলো। আশা করি খুব ভালো লেগেছে ক্লাসটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, কারণ তোমরা একা একা দেখো না, বন্ধুকেও কিন্তু সাহায্য করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্রথমবার চ্যানেলে এলে, তাদের বলবো ক্লাস 9 and 10 চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা জানো আমি ক্লাসের শুরুতেও অলরেডি বলেছি যে এবার থেকে কিন্তু প্রতিনিয়ত নিয়মিত ক্লাস আসছে। তোমাদের ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স সমস্ত ক্লাস কিন্তু রেগুলার ওয়েতে আসছে। তাই ডিসেম্বরের মধ্যে তোমরা সমস্ত কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে ফেলতে পারবে, একদম তোমাদের ফাইনাল রিভিশন ডান হয়ে যাবে। আর তার সাথে সাথে তোমাদের জন্য আসছে এবিটিএ সলভ, বিভিন্ন কোয়েশ্চেন পেপার সলভ। তো এইগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।